আজ আয়াত মোর্শেদের দ্বিতীয় বিয়ে, অথচ প্রথম বিয়ের কোনো স্মৃতি আয়াতের কাছে স্পষ্ট নয়। 8 বছর বয়সে সেই অস্পষ্ট স্মৃতিগুলো যেন আজ এক বিশাল আকার পাহাড় হয়ে তার সামনে দাঁড়িয়েছে। আয়াতের মনে হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় পরিহাস আর কিছুই হতে পারে না এর চেয়ে। একজন স্ত্রীর স্বামী জীবিত থাকতেও কি করে সে স্বামীরই আপন চাচাতো ভাইয়ের সাথে তার বিয়ে হতে পারে? সমাজ বা আইন কানুন যাই বলুক, আয়াতের অবচেতন মন বারবার বিদ্রোহ করছে, কিন্তু সেই বিদ্রোহ প্রকাশ করার মতো শক্তি তার নেই। আয়াত আয়নার সামনে স্থির হয়ে বসে আছে, পরনে গাঢ় লাল বেনারসি, হাতে মেহেদির আলপনা। তার পাশে দাঁড়িয়ে আছে শেহজাদি, যার ভাইয়ের সাথে আজ আয়াতের বিয়ে। শেহজাদি মেজো চাচা আনোয়ার চৌধুরীর মেয়ে হলেও সে যেন আজ আয়াতের একমাত্র আশ্রয়। শেহজাদি আয়াতের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, আপু, এখনও সময় আছে। তুই দাদাজানকে গিয়ে একবার বল যে তুই এই বিয়েতে রাজি নোস। আমার ভাইয়া মানুষ ভালো না, তা তো তুইও জানিস। ও তোকে মানুষ হিসাবে নয়, নিজের জেদ হিসাবে পেতে চায়। আয়াত ম্লান হাসল, সেই হাসিতে কোনো প্রাণ নেই। সে শান্ত গলায় বলল, দাদাজানের কথার উপরে কথা বলার সাহস এই বাড়ির কারণ নেই শেহজাদি। আর তাছাড়াও যাকে স্বামী বলে জানতাম সে আরমান তো কোনো দিন ফিরে আসেনি। 12 বছর হয়ে গেল, একটা খবর পর্যন্ত নেয়নি। যার কোনো অস্তিত্ব নেই, তাকে আঁকড়ে ধরে আর কতদিন থাকা যায় বল? তার চেয়ে দাদাজান যা ভালো মনে করেছেন তাই হোক, হয়তো এটাই আমার নিয়তি। আয়াতের কথা শেষ হতে ঘরে দরজা ঠেলে ভিতরে ঢুকলেন নাজমা বেগম। তার চোখে মুখে এক ধরনের কুটিল তৃপ্তি। তিনি বাঁকা হেসে বললেন, আর কত সাজগোজ করবি? সময় হয়ে গেছে। শাহরিয়ার তো নিচতলায় উসখুস করছে। আমার ছেলেটার কপালই মন্দ। বড় ভাইয়ের ফেলে যাওয়া এটো বউকে এখন আমার ঘরে তুলতে হচ্ছে, বংশের মান সম্মান রক্ষার খাতিরে। কি জানি ছেলেকে আমার কোনো জাদুটোনা বা তাবিজ করেছিস কিনা? না হলে তোর মতো অলক্ষণে মেয়েকে বিয়ে করার জন্য এমন পাগল কেন হবে? মায়ের কথায়, তিক্ত কথায় শেহজাদি প্রতিবাদ করতে চাইল, কিন্তু আয়াত তাকে চোখের ইশারায় থামিয়ে দিল। আয়াত জানে আজ তার ভাগ্যে যা লেখা আছে তা খণ্ডানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নেই। না হলে তাকে মাত্র 12 বছর বয়সে কেন এতিম হতে হবে? কেনই বা সে ছোটবেলা থেকেই শ্বশুরবাড়ি বড় হতে হবে, যেখানে নিজের স্বামীর কোনো অস্তিত্বই নেই? এই যে বাড়িতে সে বড় হয়েছে, সেই বাড়ির মানুষগুলোই আজ তাকে পণ্য বানিয়ে ফেলেছে। নিচতলার বৈঠকখানায় থমথমে পরিবেশ। আফজাল চৌধুরী সোফায় বসে তসবিহ গুনছেন। তার পাশে বসে আছে শাহরিয়ার। শাহরিয়ারের চোখে এক ধরনের উন্মাদনা। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তার জন্যই বিয়েটা কেবল একটি সামাজিক বন্ধন নয়, বরং আয়াতকে নিজের কবজায় নেওয়ার এক দুর্নিবার আকাঙ্ক্ষা। ছোটবেলা থেকেই সে আয়াতকে পাওয়ার জন্য মরিয়াছিল। আজ তার সেই স্বপ্ন সফল হতে চলেছে। ছোট চাচা আমজাদ চৌধুরী পায়চারি করছিলেন, কিন্তু অস্থির হয়ে বললেন, আব্বা, কাজী সাহেব তো চলে এসেছেন, কিন্তু আমার মন বলছে আমরা তাড়াহুড়ো করছি। আয়াতের কোনো মতামত না নিয়ে ওর উপর এইভাবে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? আর তাছাড়াও আরবানের দিক থেকে তো কোনো ডিভোর্স লেটার আসেনি। আইনত কি এই বিয়েটা বৈধ হবে? আফজাল চৌধুরী তসবি থামিয়ে গর্জে উঠলেন, চুপ কর আমজাদ। আরবান মরল না বাঁচল তাতে আমার কিছু যায় আসে না। যে ছেলে তার বাবার মতো রক্ত ধোয়া দিয়ে বিদেশের মাটিতে পড়ে থাকে, একটা বারো পরিবারের খোঁজ নেয় না, তাকে আমি নাতি বলে স্বীকার করি না। মনসুর আলীকে আমি কথা দিয়েছিলাম, তার নাতনিকে আমি এই বাড়ির বউ করব। আরবান যখন সে মর্যাদা রাখেনি, তখন শাহরিয়ারে এই দায়িত্ব নেবে। আমজাদ চৌধুরী দমে না গিয়ে বললেন, আব্বা, আপনি ভুলে যাচ্ছেন, তাদের ছোটবেলায় বিয়ে হলেও রেজিস্ট্রি করা হয়েছিল, যা আয়াতের বয়স 18 হওয়া মাত্রই আইনি বৃত্তি পেয়েছে। আয়াত এখন 20 বছরের যুবতী। তার মানে তাদের বিয়েটা শুধু কালেমার মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা পূর্ণাঙ্গ আইনি বিয়ে। আরবানকে ছাড়া এই বিয়েটা জায়েজ হবে না। আফজাল চৌধুরী তাচ্ছিল্যের সুরে বললেন, আইনের কথা আমাকে শিখিও না। যে স্বামী 12 বছর নিখোঁজ, তার কোনো অধিকার নেই। তাছাড়া 18 বছর পার হওয়ার পর আয়াতের সাথে আরবানের বিয়েটা যে অটোমেটিক রেজিস্ট্রি হয়ে গেছে, সেটা ভাঙার জন্য আরবানকে তো আসতে হবে। সে যখন আসেনি তখন আমি ধরে নিচ্ছি সেই সম্পর্ক মানে না। কাজী সাহেব, আপনি কাজ শুরু করুন। আনোয়ার চৌধুরীর টিপ্পনি কেটে বললেন, ভাইজান, স্বামী সে হয় যে পাশে থাকে। যে 12 বছর ধরে উদাও, কখনো স্ত্রীর খোঁজ নেয়নি, তার আবার কিসের অধিকার? আমজাদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বসে পড়লেন। তার হাতে কিছুই নেই। ঠিক সেই মুহূর্তে কাজী সাহেব খাতা খুলে বসলেন। শাহরিয়ারের বাবা আনোয়ার চৌধুরী তাড়া দিয়ে বললেন, কাজী সাহেব, শুরু করুন। শুভ সময় যাওয়ার আগে কাজটা সেরে ফেলি।
উপর থেকে আয়াতকে নিয়ে আসা তোড়জোড় চলছে। ছোট চাচি পারভিন সুলতানা আয়াতের হাত ধরে নিচে নামিয়ে আনছেন। সিঁড়ি দিয়ে নামার সময় আয়াতের পা কাঁপছিল। তার মনে পড়ে যাচ্ছিল সেই ছোট্টবেলার কথা। দাদা শ্বশুর বলেছিলেন, তার দাদি শাশুড়ি জাহানারা বেগম যখন অসুস্থ বিছানায় শুয়ে তার আর আরবানের হাত এক করে দিয়েছিলেন। আরবান তখন 17 বছরের কিশোর ছিল, আর সে মাত্র 8 বছরের এক চঞ্চলা বালিকা। বিয়ের কয়েকদিন পরে আরবানের বাবা তাকে নিয়ে বিদেশ চলে যায়। সেটাই ছিল তাদের শেষ দেখা। এরপর তারা কোনো দিন ফোন করেনি, কোনো চিঠিও দেয়নি। অথচ সেই মানুষটার নামেই আয়াত নিজের সতীত্ব আর ভালোবাসা জমিয়ে রেখেছিল এতকাল। বৈঠকখানায় আয়াতকে বসানো হলো। কাজী সাহেব গম্ভীর গলায় বললেন, বিসমিল্লাহির রহমানির রাহিম। আয়াত মোর্শেদ, ফিতা মৃত ইমতিয়াজ মোর্শেদ, আপনাকে 2 লক্ষ টাকা দেন মোহরে শাহরিয়াজ চৌধুরীর সাথে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আপনি কি রাজি? পুরো গড়ে ফিনফতর নীরবতা। আফজল চৌধুরী আয়াতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বেনারসির ভারী কাজের আড়ালে আয়াতের ছোট্ট শরীরটা অনবরত কাঁপছে। সেই কম্পন আর তার নুয়ে পড়া ভঙ্গি দেখে আফজল চৌধুরী স্পষ্ট বুঝতে পারছেন মেয়েটা শব্দহীনভাবে কাঁদছে। অথচ তার এই অসহায়ত্ব দেখে শাহরিয়ারের চোখে খেলে যাচ্ছে এক ধরনের পৈশাচিক আনন্দ। আয়াত মাথা নিচু করে পাথর হয়ে বসে আছে। তার গলা দিয়ে যেন কোনো শব্দ বের হচ্ছে না। যাকে দীর্ঘ 12 বছর ধরে মন প্রাণে স্বামী মেনে এসেছে, আজ তাকে মন থেকে এক নিমিষে মুছে ফেলে অন্য কারো নাম নেওয়া কি এতই সহজ? ছোট চাচি পারভিন সুলতানা আয়াতের হাত ধরে সামান্য চাপ দিলেন, ইশারা করলেন হ্যাঁ বলতে। আয়াত যখনই কাপা ঠোঁটে কবুল বলতে যাবে, ঠিক তখনই বাড়ির বাহিরে একটি গাড়ির টায়ার ঘষার বিকট শব্দ শোনা গেল। গাড়ির শব্দটা এতটাই তীব্র ছিল যে ঘরের সবাই চমকে উঠল। আমজাদ চৌধুরী জানালা দিয়ে বাহিরে তাকানোর চেষ্টা করলেন। গ্রামের এই নির্জন এলাকায় এত রাতে এমন দামি গাড়ির শব্দ হওয়া অকল্পনীয়। কিন্তু বিস্ময়ে তখনও বাকি ছিল যখন বাড়ির বৈঠকখানায় বড় শত দরজাটা হঠাৎই সশব্দে খুলে গেল। বাহিরের জড়ো বাতাস আর হ্যালোজেনের লাইটের তীব্র আলো একসাথে ঘরের ভিতরে আশ্রে পড়ল। আফজল চৌধুরী চশমা ঠিক করে দরজার দিকে তাকালেন। দরজার সামনে একটা দীর্ঘ ছায়া এসে পড়েছে। এক বলিষ্ঠ শরীরের দীর্ঘদেহী পুরুষ। বৈঠকখানার শতদরজে দাঁড়িয়ে থাকা দীর্ঘদেহী পুরুষটির রাজকীয় উপস্থিতি দেখে ঘরের প্রতিটি মানুষ পাথরের মূর্তির মতো জমে গেল। বাহিরের হাওয়া ঝাপটার ঘরের ভেতরের গোমট নিস্তব্ধতাকে এক লহমায় তছনছ করে দিচ্ছে। ব্ল্যাক শুটে মোড়ানো সুঠাম দেহে সে আগন্তুকের আভিজাত্য যেন পুরো ঘরকে এক নিমিষে ম্লান করে দিল। কালো শার্টের উপরে দুটো খোলা বোতামের ফাঁক দিয়ে উকি দেওয়া উন্নত গ্রীবা আর নিখুঁত পেছনের দিকে টেনে দেওয়া চুল তাকে যেন এক দুর্দর্শ পৌরুষে ভূষিত করেছে। আর তার চোখের চাহনি খুবই তীক্ষ্ণ, তবে তাতে মিশে আছে এক ধরনের উদাসীনতা। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে এক বিদেশি তরুণী, সোনালি চুল, নীল চোখ আর পরনে পশ্চিমা পোশাক। সে কিছুটা কৌতূহল আর কিছুটা বিরক্তি নিয়ে অদ্ভুত এই পরিবেশটা দেখে যাচ্ছে। পুরো ঘরে ফিনফতন নীরবতা। কাজী সাহেবের হাতের কলম থমকে গেছে। শাহরিয়ারের কপালে বিরক্তির রেখা স্পষ্ট। সে দাঁতে দাঁত চেপে আগন্তুককে দেখছে। আফজল চৌধুরী কম্পিত হাতে চশমাটা ঠিক করলেন। তার ঝাপসা চোখের মণি দুটো চিকচিক করে উঠল। কয়েক সেকেন্ডে তাকিয়ে থেকে তিনি অস্পষ্ট স্বরে বললেন, আরশাদ, তুমি কি আরশাদের ছেলে আমার আরবান দাদুভাই? আরবান ধীর পায়ে ভিতরের দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপের শব্দ যেন এই বিশাল বাড়ির নিস্তব্ধতাকে ছিঁড়ে দিচ্ছিল। আরবান হাসল, তবে সেই হাসিতে কোনো আবেগ নেই। আসসালামু আলাইকুম দাদাজান। সে সামনে এগিয়ে গিয়ে আফজল চৌধুরীর দিকে হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করতে চাইল, কিন্তু আফজল চৌধুরী তাকে আর সেই সুযোগ দিলেন না। তিনি দুহাতে আরবানকে জড়িয়ে ধরলেন। 12 বছরের জমাট বাঁধা অভিমান যেন এক মুহূর্তে নাতির শরীরের উষ্ণতায় গলে জল হয়ে গেল। দাদাজান, কেমন আছেন আপনি? আরবানের কণ্ঠস্বর গম্ভীর এবং ভরাট। বাংলাটা সে ভুলে যায়নি, তবে বলার ভঙ্গিতে বিদেশির টান কিছুটা স্পষ্ট। আফজল চৌধুরী নিজেকে সামলে নিয়ে বললেন, আমি তো ভালো আছি, এখন তো ভীষণভাবে ভালো আছি। আমি জানতাম তুই আসবি। রক্ত কখনো বেইমানি করে না। তুই না এলে আমি মনসুরকে দেওয়া কথা রাখতে পারতাম না। শাহরিয়া সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে কর্কশ গলায় বলল, এই নাটকের মানে কি দাদাজান? বিয়ে দেরি হয়ে যাচ্ছে, আর আপনি আরবান হন আর যেই হন না কেন, আপনি যখন এসেছেন তখন মেহমান হয়ে পাশে বসুন। আমার আর আয়াতের বিয়েটা শেষ হতে দিন।
আরবান একবার শাহরিয়ারের দিকে তাকালো। তার নজর পড়ল চেয়ারে বসা একটা মেয়ের দিকে। এতক্ষণ সে আয়াতের দিকে তাকায়নি। এবার সে গাড় গুড়িয়ে দেখল লাল বেনারসিতে মোড়ানো একটা মেয়ে, যার মুখমণ্ডল লম্বা গোমটাই পুরোপুরি ঢাকা। সে মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে। আরবানের ভ্রু কুঁচকে গেল। সে দাদাজানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখানে কি হচ্ছে দাদাজান? আফজল চৌধুরী একটা স্বস্তির শ্বাস ফেলে বললেন, আমরা ভুল করতে যাচ্ছিলাম দাদুভাই। রাগের মাথায় আমি তোমার আমানত অন্যকে দিয়ে দিতে যাচ্ছিলাম। ভালোই হয়েছে তুই ফিরে এসেছিস। আরবান অবাক হয়ে পাল্টা প্রশ্ন করল, আমার আমানত মানে? আফজল চৌধুরী আয়াতের দিকে ইশারা করে বললেন, এই যে তোর স্ত্রী আয়াত, যার সাথে তোর ছোটবেলায় বিয়ে হয়েছিল, তুই তো ওর জন্যই এসেছিস, তাই না দাদুভাই? এক মুহূর্তের জন্য আরবানের মুখে এক ধরনের অবজ্ঞার হাসি ফুটে উঠল। সে পাশের বিদেশি মেয়েটিকে ইশারা করে ডাকল। মেয়েটি আরবানের বাহু চাপটে ধরে দাঁড়ালো। আরবান শান্ত গলায় বলল, ভুল বুঝছেন দাদুভাই, আমি কোনো আমানত বা স্ত্রীর জন্য আসিনি। আমি তো এসেছি সেই পুতুল খেলা নামক সম্পর্কটা চিরতরে শেষ করতে। আই নিড এ ডিভোর্স। আরবান তার পাশের মেয়েটিকে পরিচয় করিয়ে দিয়ে বলল, শি ইজ জেসিকা, মাই ফিয়ন্সে। আমরা শীঘ্রই বিয়ে করব, তাই আইনতভাবে এই ভিত্তিহীন সম্পর্কটা মিটিয়ে নিতে এসেছি। কথাটা যেন পুরো ঘরে বজ্রপাতের মতো আছড়ে পড়ল। শাহরিয়ারের মুখে জয়ের হাসি ফুটল। অন্যদিকে আমজাদ চৌধুরী এবং পারভিন সুলতানা আশাহত হলেন। আফজল চৌধুরীর মুখে মুহূর্তে গম্ভীর হয়ে গেল। আফজল চৌধুরীর চোখের সামনে মুহূর্তেই ৩০ বছর আগে সেই অভিশপ্ত দিনটি ভেসে উঠল। সেদিন তার বড় ছেলে আরশাদ ঠিক এভাবেই একজন বিদেশিনীকে ফাঁসি নিয়ে দাম্ভিকতার সাথে দাঁড়িয়েছিল। চুরমার করে দিয়েছিল বাবার সব স্বপ্ন। আজ ইতিহাসের নিষ্ঠুর পুনরাবৃত্তি ঘটিয়ে নাতি আরবানও সেই একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আফজল চৌধুরীর মনে হলো সময় যেন থমকে গিয়ে তাকে আবারও সেই পরাজয় আর অপমানের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে রক্তের টান হেরে যায় বিদেশের মোহে। আনোয়ার চৌধুরী সুযোগ বুঝে টিপ্পনি কেটে বললেন, আপা দেখলেন তো, আপনার নাতি কি রত্ন নিয়ে ফিরেছে? ডিভোর্স যখন হবেই তখন দেরি করে লাভ কি? শাহরিয়ার আর আয়াতের বিয়েটা এই মুহূর্তে পড়িয়ে ফেলা হোক, আয়াত অন্তত একটা গতি পাবে। আফজল চৌধুরী গর্জে উঠলেন, চুপ করো আনোয়ার, এখানে কার বিয়ে হবে আর কার বিয়ে হবে না সেই সিদ্ধান্ত আমি নিব। তিনি আরবানের দিকে তাকিয়ে বললেন, তুমি ডিভোর্স দিতে এসেছো না কি করতে এসেছো তা আমি পরে দেখব। আপাতত অনেক রাত হয়েছে, তোমরা অনেক দূর থেকে এসেছো, বিশ্রাম করো। তিনি শেহজাদিকে উদ্দেশ্য করে বললেন, শেহজাদি, আরবানার এই বিদেশি মেয়েটিকে আলাদা ঘরে নিয়ে যাও, ওদের থাকার ব্যবস্থা করো। আমজাদ, মেহমানদেরকে বিদায় করে দাও, আজকের মতো আয়োজন এখানেই সমাপ্ত। শাহরিয়ার প্রতিবাদ করতে চাইল, কিন্তু দাদাজান। আফজল চৌধুরী তার লাঠি দিয়ে মেঝেতে সজোরে আঘাত করে বললেন, আমার কথা কি কানে যায়নি? এই মুহূর্তে সবাই যার যার ঘরে যাও, আমার শরীর ভালো লাগছে না। তিনি আয়াতের দিকে তাকিয়ে ম্লান সুরে বললেন, আয়াত, দাদুমণি, আমার হাতটা ধরো, আমাকে আমার ঘরে নিয়ে চলো। এতক্ষণ পাথরের মধ্যে বসে থাকা আয়াত ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে গোমটাটা আরেকটু টেনে দিল যাতে কেউ তার চোখের জল দেখতে না পায়। সে আরবানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আরবান লক্ষ্য করল আয়াতের পরনের বেনারসির খসখস শব্দ আর অদ্ভুত আতরের সুগন্ধ। আরবানের ভ্রু কুঁচকে গেল। তার মনে ভাবনা এলো, এই আধুনিক যুগেও এমন গোমটা টানা সেকেলে মেয়ে এখনও আছে। সে বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল। আয়াত অত্যন্ত সাবধানে আফজাল চৌধুরীকে ধরে সিঁড়ির দিকে এগিয়ে নিয়ে গেল। আরবান নিচে তাকিয়ে দেখল ছোট এক 7 বছরের বালক আরিয়ান অবাক হয়ে তার ছুটির দিকে তাকিয়ে আছে। আরবান তাকে দেখে হাসল, কিন্তু তার মনে পড়ে রইল সেই গোমটা দেওয়া মেয়েটির উপর। কেন জানি না মেয়েটির নীরবতা তাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছে। আফজাল চৌধুরীর শোবার ঘরে পা রাখা মাত্রই তিনি দরজাটা বন্ধ করতে বললেন। আয়াত দাদাজানকে বিছানায় বসিয়ে দিয়ে যখন চলে যেতে চাইল, তখন তিনি আয়াতের হাত ধরলেন। আফজাল চৌধুরী বললেন, আয়াত, গোমটাটা তোল দাদুমণি, আমার সামনে আর আড়ালে রাখিস না। আয়াত ধীরে ধীরে গোমটা সরালো। তার চোখ দুটো কান্নায় টকটকে লাল হয়ে গেছে, নাকের ডগা গোলাপের মতো লাল। কান্নার ভারে তার কণ্ঠস্বর বুঝে এসেছে। সে নিচু গলায় বলল, দাদাজান, কেন আমাকে বারবার এমন অপমানের মুখে ফেলছেন? দয়া করে আমাকে নিয়ে এই নিষ্ঠুর খেলাটা বন্ধ করুন। উনি নিজের জীবনের জন্য অন্য কাউকে সঙ্গে করে এনেছেন, তাহলে আমি এখানে কিসের দাবিদার? আমার আর এই বাড়িতে কোনো অধিকার নেই। এবার আমাকে ফুফিজানের কাছে যেতে দিন। দয়া করে আবারও নতুন করে বিয়ের নামে কোনো নাটক শুরু করবেন না। আমি শুধু একটু শান্তি চাই দাদাজান।
আফজল চৌধুরী জেদি গলায় বললেন, ওদিকের কেউ দেয় না আয়াত, ওদিকের কেড়ে নিতে হয়। ও বিদেশ বুইয়ে বড় হয়েছে, মায়ার বাঁধন ভুলে গেছে। কিন্তু তুই তো এই বাড়ির বউ। মনসুর আলীর নাতনি কি এত সহজে হার মানবে? ও যখন এখানে এসেছে তখন তো কেউ বউ হিসেবে মানবেই, এটা আমার বিশ্বাস। আয়াত ম্লান হেসে বলল, উনি আমাকে পছন্দ করে না, তা তার কথাই স্পষ্ট দাদাজান। উপরন্তু ওনার সাথে আসা ওই ওই বিন্দেশি মেয়েটিকে তো আপনি দেখেছেন। কোথায় সে আর কোথায় আপনার আয়াত? তাছাড়া উনি ডিভোর্স পেপার সাথে করে নিয়ে এসেছেন। দাদাজান তার মাথায় হাত রেখে বললেন, পেপার নিয়ে এলেই সব শেষ হয়ে যায় না। ওই বিদেশি মেয়ের চাকচিক্য হয়তো ক্ষণিকের জন্য ওকে মোহবিষ্ট করেছে, কিন্তু আত্মার টান সেখানে নেই। ও যতদিন এখানে আছে তুই ওর কাছাকাছি থাকবি, ওর সেবা করবি, ওকে মনে করিয়ে দিবি যে এ মাটির টান আর তোর অধিকার কতটা প্রবল। তুই শুধু হার মানিস না দাদুমণি। আয়াত বেজা চোখে দাদাজানের দিকে তাকিয়ে ম্লান হাসল, নিচু স্বরে বলল, দাদাজান, এসব করা মানে তো স্রেফ জোর করা। আর জোর করে আর যাই হোক, ভালোবাসা বা সংসার কোনোটাই হয় না। আপনি কি বুঝতে পারছেন না? আপনি আমার কাছে এমন এক আবদার রাখছেন যা আমার জন্য চরম লজ্জার। যে পুরুষটি অন্য এক নারীকে ফাঁসি নিয়ে দাঁড়িয়ে সগর্বে বিচ্ছেদের ঘোষণা দেয়, তার সামনে নিজেকে বিলিয়ে দেওয়া কি আমার পক্ষে সম্ভব? যার চোখে আমার জন্য কোনো সম্মান নেই, তার মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করা কি এক ধরনের নির্লজ্জতা নয় দাদাজান? দয়া করে আমার আত্মসম্মানটুকুকে এভাবে ধুলোয় মিশিয়ে দিবেন না। আফজল চৌধুরী একটা দীর্ঘশ্বাস পেলে আয়াতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। তিনি বললেন, একটা সম্পর্ক ভেঙে ফেলা খুব সহজ রে দাদুমণি, কিন্তু সেই সম্পর্কের দায়ভার সারা জীবন বয়ে নিয়ে চলা ভীষণ কঠিন। তুই যাকে নির্লজ্জতা বলছিস, আমি তাকে বলছি নিজের অধিকারের লড়াই। এই শেষবার না হয় এই বুড়োটার অনুরাগটা রাখ। হয়তো জীবন তোর জন্য এমন কোনো সুন্দর মোড় অপেক্ষা করে রেখেছে যা তুই কল্পনাও করতে পারছিস না। অন্ধকার না এলে যেমন ভোরের আলোর মূল্য বোঝা যায় না, তেমনি এই কষ্টের পরেই হয়তো তোর জন্য সুখের কোনো ফাগলু দ্বারা অপেক্ষা করছে। বিশ্বাস রাখ দাদুমণি, আল্লাহর ইচ্ছের উপরে কোনো ইচ্ছে বড় নয়। হার মানার আগে শেষ চেষ্টাটুকু করতে দোষের কি? আয়াত আর কিছুই বলল না। সে ভালো করে জানে এই অসময় লড়াইয়ে জেতা প্রায় অসম্ভব। তবুও দাদাজানের করুণ আরতি আর শেষ অনুরোধ সে ফেলতে পারল না। মাথা নিচু করে নীরবে সম্মতি জানিয়ে সে ঘর থেকে বেরিয়ে এলো। আয়াত দাদুর ঘর থেকে বেরিয়ে অন্ধকার বারান্দা দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল। করিডোরের লাইটগুলো আলো অন্ধকার। হঠাৎ পিছন থেকে একটি শক্তিশালী হাত তাকে হ্যাঁচকা টানে পাশের একটি অন্ধকার দেওয়ালের সাথে চেপে ধরল। আয়াত চিৎকার করতে চাইল, কিন্তু আগন্তুক তার একটি হাত দিয়ে আয়াতের মুখ সজোরে চেপে ধরল। ভয়ে আয়াতের হৃৎপিণ্ড যেন গলার কাছে দলা পাকিয়ে এলো। দস্তাদস্তির এক পর্যায়ে তার সযত্নে করা খোপাটা আলগা হয়ে খুলে গেল। একরাশ অবাধ্য চুল মুহূর্তেই পিঠের উপরে ছড়িয়ে পড়ল। আগন্তুক তার মুখের খুব কাছে নিজের মুখ নিয়ে এলো। আয়াত অনুভব করল তার ঘাড়ের উপর লোকটির তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়েছে। আগন্তুক এক হাতে তার মুখ চেপে ধরে অন্য হাতে আয়াতের এলোমেলো হয়ে যাওয়া চুলের সুগন্ধ টেনে নিল এক লম্বা নিঃশ্বাসে। আয়াতের শরীর থরথর করে কাঁপছে। অন্ধকারে মানুষটির চেহারা স্পষ্ট নয়, শুধু তার গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ আর তার শক্তিশালী হাতের স্পর্শে আয়াতের যেন দম বন্ধ হয়ে আসছে। যন্ত্রণা সে নীল হয়ে যাচ্ছে। অন্ধকার করিডোরে দেওয়ালের সাথে পিষ্ট হয়ে আয়াত অনুভব করছিল যমদূতের উপস্থিতি। শাহরিয়ারের হাতের বাঁধন ক্রমশ শক্ত হচ্ছে। তার তপ্ত নিঃশ্বাস আয়াতের কানের লতিতে এসে আশ্রে পড়ছে। শাহরিয়ার চোখ বন্ধ করে এক গভীর ঘোরের মধ্যে বিড়বিড় করছিল, লড়িস না আয়াত, প্লিজ জান পাখি, লড়িস না। আজ রাতে তোর গায়ের এই গন্ধে আমাকে মাতাল হওয়ার কথা ছিল। তোর ওই লাল ঠোঁটের হাসি খুব কাছ থেকে দেখার কথা ছিল, কিন্তু ওই শালা আরবান সব নষ্ট করে দিল এসে। আয়াতের মুখ শাহরিয়ারের শক্ত তালুর নিচে নির্মমভাবে চাপা পড়ে আছে। সে ঘুমাচ্ছে, নিঃশ্বাস নেওয়ার জন্য জান প্রাণে চটপট করছে। কিন্তু আজ শাহরিয়ারের উন্মাদনা যেন সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। সে যখন পৈশাচিক লালসায় আয়াতের গাড়ের কাছে মুখ নামিয়ে আনলো, ঠিক সেই মুহূর্তে করিডোরের অন্য প্রান্ত থেকে একটি গম্ভীর এবং বরফ শীতল কণ্ঠস্বর অন্ধকার ছেড়ে ভেসে এলো। তোমাদের এই সস্তা রোমান্স শেষ হলে আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো, রাইট নাও। কণ্ঠস্বরটি শুনেই শাহরিয়ারের শরীর শক্ত হয়ে গেল। সে ঝট করে আয়াতের মুখ থেকে হাত সরিয়ে পেছনে তাকালো। সেখানে আরবান দাঁড়িয়ে আছে।
দেওয়ালের সাথে দুহাত ভাঁজ করে অবহেলার ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদের, যেন তার তীক্ষ্ণ দৃষ্টি এই গভীর অবজ্ঞার সাথে পর্যবেক্ষণ করছে দৃশ্যটি। তার চোখে মুখে কোনো ক্রোধ নেই, বরং এক ধরনের বিদ্রুপাত্মক ঘৃণা ফুটে উঠেছে। আরবান তার কবজিতে থাকা ব্ল্যাক ডেটোনা রোলেক্স ঘড়িটার দিকে তাকিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরেই বলল, ডোন্ট ওয়ারি, আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব ইউর প্রাইভেট মোমেন্ট। তবে রোমান্স করার জন্য তোমরা যে জায়গাটা বেছে নিয়েছো তা বড্ড বেমানান। আরবান তার ঠান্ডা চোখ দুটো একবার আয়াতের উপর বুলিয়ে নিল। আয়াত তখন হাঁপাচ্ছে, ফুসফুস ভরে অক্সিজেন নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে সে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে সে ভয়ে নীল হয়ে তাকিয়ে আছে আরবানের দিকে। আরবান এক পলক তাকে দেখে নিয়ে নিরুত্তর গলায় বলল, বাট ইউ ক্যান কন্টিনিউ ইফ ইউ ওয়ান্ট, আই এম নট জাজিং। যাই হোক, কপিটা যেন জলদি আমার রুমে পৌঁছায়। আই এম ওয়েটিং। কথাটা বলে আরবান আর এক মুহূর্ত দেরি না করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। তার প্রতিটি পদক্ষেপ আর হাঁটার ভঙ্গিতে এমন এক আভিজাত্য আর কর্তৃত্ব মিশে আছে, যেন এবারের প্রতিটি ধূলিকণা তার আজ্ঞাবহ। আয়াত দেওয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে হাঁপানি রুগীর মতো হাঁপাচ্ছিল। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে সে অবিশ্বাসের দৃষ্টিতে আরবানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মাথায় বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, একটা মানুষ কতটা প্রাসান আর নিষ্প্রিয় হতে পারে। চোখের সামনে একটা মেয়েকে লাঞ্ছিত হতে দেখেও মানুষটা একবার জানতেই চাইল না সে কেন কোনো বিপদে পড়েছে কিনা। উল্টো এমন কুরুচিপূর্ণ ইঙ্গিত করল, যেন আয়াত আর শাহরিয়ারের মধ্যে কোনো অনৈতিক ঘনিষ্ঠতা চলেছে। আয়াত দ্রুত সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু শাহরিয়ার হিতাহিত জ্ঞান হারিয়ে পেছন থেকে তার হাত শক্ত করে মুচড়ে ধরল। তার চোখে তখন পৈশাচিক আক্রোশ। সে দাঁতে দাঁত চেপে বলল, কিরে, স্বামী সেবা করার জন্য জান পেটে যাচ্ছে? ওই বিলেতি বড়লোকের স্টাইল দেখে খুব পছন্দ হয়ে গেল বুঝি? লাভ নেই আয়াত, কোনো লাভ নেই। তোর একমাত্র স্বামী হওয়ার যোগ্যতা শুধু আমারই আছে। তোর ওই তথাকথিত স্বামী তো তোকে ডিভোর্স দিতে এসেছে। তোকে ডিভোর্স দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে নাচতে নাচতে তার পিয়ন্সিকে নিয়ে চলে যাবে। সো ডোন্ট বি সো এক্সাইটেড। নিজের ঘরে যা, কফি অন্য কেউ বানিয়ে দিবে। ও সরি, তোর স্টাইলিশ স্বামী কফি পাবে কোথায়? এই বাড়িতে তো কফি নিষিদ্ধ। আয়াত ব্যথায় কুকড়ে গিয়ে সর্বশক্তি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। মুহূর্তে ব্যবধানে সে এক তীব্র আক্রোশে শাহরিয়ারের গালে একটা সপাটে সর বসিয়ে দিল। সেই স্বরের শব্দে করিডোরের নীরবতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আয়াত ঘৃণাভরা চোখে তাকিয়ে বলল, আমাকে ছোঁয়ার সাহস হয় কিভাবে আপনার? বারবার নিজের সীমা লঙ্ঘন করবেন না শাহরিয়ার ভাইয়া। যদি আপনি মনে করে থাকেন আপনাদের বাড়িতে আশ্রিতা হয়ে আসি বলে আপনি যা খুশি তাই করবেন, তবে আপনি ভুল ভাবছেন। প্রথমবার বলে শুধু সর দিয়ে ছেড়ে দিলাম। নেক্সট টাইমে আমাকে ছোঁয়ার চেষ্টা করলে ওই হাত কিন্তু আমি আস্ত রাখবো না। শাহরিয়ার গালের ব্যথায় হাত বুলিয়ে বিকৃত হাসল, তার চোখে কামনার আগুন। তোর এই তেজটাই যে আমাকে পাগল করে দেয় জান পাখি, এটা আমাকে বারবার তোর নিষিদ্ধ চ্যুতির কাছে টেনে নিয়ে আসে। খবরদার, ওইসব আজে বাজে নামে আমার একদম ডাকবেন না। আয়াত রাগে কাঁপতে কাঁপতে দ্রুত পায়ে হাঁটা দিল। শাহরিয়ার পেছন থেকে উচ্চস্বরে বলল, তোর এই সর খেয়েও আমার মন্দ লাগলো না আয়াত। এ তো আমার কাছে মধুর মতো। তোর হাতের ছোঁয়া তো পাওয়া গেল, কিন্তু মনে রাখিস আমি তো শেষ গতি। আমার এই হাতই তোকে একদিন পূর্ণ অধিকার দিয়ে শুয়ে দেবে। সেদিন তুই আর পালাবার পথ পাবি না। শাহরিয়ারের নোংরা কথাগুলো আয়াতের কানে যেন বিষ ঢেলে দিচ্ছিল, কিন্তু সে আর কোনো কথা না বলে সোজা নিজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে আরবান আবারও করিডোরে ফিরে এলো। তার গগনবিদারী চিৎকার পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো। ড্যামিট, কতক্ষণ ধরে বলছি, কথাটা কি কারো কানে যায় না? আই সেড আই নিড কফি। ইজ এনিবডি লিসেনিং টু মি অর গুড আই মেক ইট ক্লিয়ার ইন অ্যানাদার ওয়ে? আরবানের বজ্র কণ্ঠে পুরো বাড়ি থরথর করে কেঁপে উঠল। ভয়ে আর আতঙ্কে আয়াত এক প্রকার ছুটে রান্নাঘরের দিকে দৌড় দিল। পেছনের শাহরিয়ার অন্ধকার করিডোরে দাঁড়িয়ে তার নখ কামড়াতে লাগলো। অন্যদিকে মেজো চাচার ঘরে তখন অন্যরকম এক উত্তেজনা। আনোয়ার চৌধুরী ঘরের দরজা আটকে অস্থির হয়ে পায়চারি করছেন। তার স্ত্রী নাজমা বেগম বিছানায় বসে আয়নার সামনে গহনা খুলছিলেন। নাজমা বেগম বাঁকা হেসে বললেন, যাক বাবা, আপদ বিদেয় হয়েছে। ওই মেয়ে আমার ছেলের বউ হয়নি, এতেই আমি খুশি। সারাক্ষণ কেমন মরা মানুষের মতো মুখ করে থাকে, দেখলে গা পিত্তি জ্বলে যায়। আনোয়ার চৌধুরী ঝট করে ঘুরে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন, মুখ সামনে কথা বলো নাজমা। তুমি জানো না আয়াতকে হারানো মানে আমাদের কি পরিমাণ ক্ষতি?
ওই মেয়ের বাবা মা যে পরিমাণের সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্স ওর নামে রেখে গেছে, আজ যদি আমাদের শাহরিয়ারের সাথে ওর বিয়ে হতো, তবে আমরা আজ মোর্শেদের সম্পত্তির মালিক হতাম। আর এখন সত্যি আরবান ওকে ডিভোর্স দিবে কিনা কে জানে। আর দিয়ে দিলে ওই সম্পত্তি হয়তো ট্রাস্টে চলে যাবে বা আয়াত নিয়ে চলে যাবে। বুদ্ধিমতী হও নাজমা, ইমোশন দিয়ে চলে না। নাজমা বেগমের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সম্পত্তির কথা শুনে তার ভেতরটাও জ্বলে উঠল। তিনি গম্ভীর হয়ে বললেন, তাহলে কি হবে এখন? আরবান তো ডিভোর্স দিতে এসেছে, তাহলে শাহরিয়ার ওকে বিয়ে করলে সম্পত্তি তো আমাদেরই হবে, তাই না? আনোয়ার চৌধুরী চিন্তিত মুখে বললেন, সে চেষ্টাই তো করছে, কিন্তু আরবান ছেলেটা সহজ নয়। ও যেভাবে এসেছে তাতে পানি অনেক দূর গড়াবে বলে মনে হচ্ছে। আরবান তার গেস্ট রুমের সোফায় ল্যাপটপ নিয়ে বসে আছে। জানালার বাহিরে গুটগুটে অন্ধকার, গ্রাম্য প্রকৃতি, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠেছে করিডোরের সেই দৃশ্যটা। বেনারসি পরা ওই মেয়েটা তার চাচাতো ভাইয়ের সাথে এইভাবে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে। আরবান বিরক্তি ভরে চোখ ভরে নিল। ঠিক সেই মুহূর্তে স্মৃতির অতল গহ্বর থেকে অস্পষ্ট এক শব্দ ভেসে এলো। দীর্ঘ 12 বছর আগে 8 বছর বয়সী বাচ্চা মেয়ের কণ্ঠস্বর তার কানে প্রতিধ্বনিত হলো। বাচ্চা মেয়েটা কৌতূহলী গলায় প্রশ্ন করেছিল, তুমি কি আমার নতুন বিদেশি বর? সেই পুরনো স্মৃতি মনে পড়তে আরবানের সোয়াল শক্ত হয়ে গেল। সে জট করে চোখ খুলে ফেলল। দৃষ্টি মুহূর্তে কঠোর হয়ে উঠল। তার ঠোঁটে এক বাঁকা বিদ্রুপের হাসি ফুটে উঠল। দিস টাইম আরশাদ চৌধুরী ওয়াজ রাইট। হি অলওয়েজ সেড দ্যাট দিস ম্যারেজ ওয়াজ জাস্ট এ ডল ম্যারেজ। বড়দের চাপিয়ে দেওয়া এক অর্থহীন শৃঙ্খল। দিস ভিলেজ গার্লস হ্যাভ নো ক্যারেক্টার। স্বামীর অবর্তমানে অন্য পুরুষের সাথে প্লাট করা এদের স্বভাব। তার প্রচণ্ড ঘৃণা হচ্ছে। যদিও তার কিছুই যায় আসে না, সে এসেছে নিজের মুক্তি নিতে। তবুও কেন জানি দৃশ্যটা তাকে দংশন করছে। ফোন বের করে একটা মেসেজ টাইপ করতে যাবে, তখনই জেসিকা ঘরে ঢুকলো। জেসিকা হাসি হাসি মুখে আরবানের পাশে বসে তার বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল। হে আরবান, আর ইউ অল রাইট? ইউ লুক ডিস্টার্বড। জেসিকার গায়ের কড়া পারফিউমের গন্ধে আরবানের বিরক্তি যেন চরমে পৌঁছালো। সে ল্যাপটপটা সজোরে শব্দ করে বন্ধ করে দিল। তার শরীরের ভঙ্গি এতই কঠোর ছিল যে জেসিকা অপ্রস্তুত হয়ে তাকে ছেড়ে কিছুটা দূরে সরে বসল। জেসিকা কিছুক্ষণ আরবানের চোখের দিকে তাকিয়ে থেকে বলল, আমি করিডোরে দেখলাম ওই মেয়েটার সেই ছেলেটা শাহরিয়ার মেবি। ওরা কি একে অপরকে ভালোবাসে? আই থিঙ্ক ইটস নর্মাল, যেহেতু তুমি ছিলে না। সো দে আর অবভিয়াসলি ক্লোজড টু ইচ আদার। আরবান শক্ত গলায় বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেয়ার রিলেশনশিপ। আই জাস্ট ওয়ান্ট মাই ফ্রিডম। বাট দ্যাট সিন ওয়াজ সো ডিসগাস্টিং। আরবানের কণ্ঠের এই তীব্রতার কোদের আসল কারণ জেসিকে বুঝতে পারল না। যদিও আরবানের রাগের পিছনে কখনোই কোনো যৌক্তিক কারণ থাকে না, তবে এবারের অস্থিরতা যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। জেসিকা তার রাগ কমাতে আরবানের গালের উপর আলতো করে হাত রাখল এবং কোমল স্বরে বলল, রিল্যাক্স ডার্লিং, এসব তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামিয়ে নিজের মুড নষ্ট করো না। আরবান সাথে সাথে ঝটকা মেরে জেসিকার হাতটা ছুঁড়ে ফেলে দিল। তার চোখের দৃষ্টি তখন আগুনের মতো জ্বলছে। সে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, উইদাউট মাই পারমিশন? হাউ ডেয়ার ইউ টাচ মি? গেট লস্ট ফ্রম মাই রুম রাইট নাও। জেসিকা স্তম্ভিত হয়ে গেল। সে ভাঙা গলায় বলল, আরবান, তুমি সবসময় আমার সাথে এমন রুড ব্যবহার কেন করো? তাছাড়া কিছুদিন পরেই তো আমাদের। তার কথা শেষ হওয়ার আগে আরবানের সে ভয়ঙ্কর শীতল চাহনি জেসিকার বুক কাঁপিয়ে দিল। আরবান বরফ শীতল কণ্ঠে বলল, আমি নির্লজ্জ মেয়েদের একদম পছন্দ করি না। জাস্ট গেট লস্ট বিফোর আই লুজ মাই টেম্পার। জেসিকা অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে দরজায় মৃদু টোকা পড়ল। আরবান কবজির ঘড়িটার দিকে একবার তাকালো। রাত প্রায় 1টা বাজে। সে গম্ভীর স্বরে বলল, কামিন। আয়াত কাঁপা কাঁপা হাতে কফির মগ নিয়ে ভেতরে ঢুকল। তার দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। আরবানের তীক্ষ্ণ চাহনি আয়াতের হাতের দিকে স্থির হলো। ট্রের উপরে রাখা কাপটা থরথর করে কাঁপছে, যার মৃদু টুংটাং শব্দেই নিস্তব্ধ ঘরে অস্বাভাবিকভাবে কানে বাজছে। আরবান সোফা থেকে উঠে আয়াতের একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার উপস্থিতি ভারে আয়াতের নিঃশ্বাস যেন বন্ধ হওয়ার উপক্রম। আরবান শীতল গলায় প্রশ্ন করল, আই আস্কড ফর কফি, হোয়াই ডিড ইউ ব্রিং ট্রি?
আয়াত কোনো মতো অস্পষ্ট স্বরে বলল, এ বাড়িতে কপি রাখা নিষিদ্ধ। আরবান ব্রুকুসকে ফেলল। কেন? দাদাজানের মতে কফি বিন্দেশি পানীয়, তাই এটি বাড়িতে রাখা বারণ। আরবান এক পা এগিয়ে এলো। আরবানের ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটে উঠল। এত কাঁপছো কেন তুমি? একটু আগে করিডোরে তো দেখলাম, তোমার মাঝেই কম্পন দেখিনি। বাই দ্য ওয়ে, নাম কি তোমার? নিজে বিবাহিত স্ত্রী হওয়ার পরেও নিজের স্বামীর মুখে এ প্রশ্ন শুনে আয়াতের আত্মসম্মানে প্রচণ্ড ধাক্কা লাগলো। দীর্ঘ এক যুগ ধরে যে মানুষটার নাম সে হৃদয়ে বহন করেছে, অথচ সে তার নাম পর্যন্ত জানে না। অপমানে তার ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও সে নিজেকে সামলে নিয়ে কম্পিত স্বরে বলল, আয়াত, একটু আগে আপনি যা দেখেছেন তা ভুল। শাট আপ। আরবান গর্জে উঠল। আরবান চৌধুরীর স্ত্রী পরিচয় দিয়ে মাঝরাতে পরপুরুষের সাথে বারান্দায় দাঁড়িয়ে থাকাটা কি তোমারও বেশ? অপমানের আয়াতের ভিতরটা জ্বলে উঠল। সে অবদমিত ক্ষোভ নিয়ে পাল্টা জবাব দিল, আপনিও তো বিয়ে বহাল রাখা অবস্থায় আপনার অস্ট্রেলিয়ান ফিয়ন্সেকে নিয়ে ডিভোর্স দিতে এসেছেন। এটাও কি আপনার অভ্যেস? কথাটা বলে ফেলল আয়াতের ভিতরে এক অদ্ভুত ভীতি কাজ করছিল। সে যদিও নিজের ক্ষোভ উগড়ে দিয়েছে, কিন্তু অজানা এক আশঙ্কা সে মুখ তুলে লোকটার দিকে তাকানোর মতো সাহস পেল না। আরবানের সোয়াল শক্ত হয়ে এলো। কি বললে তুমি? আমার দিকে তাকিয়ে আবার বলো তো কথাটা। লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। আয়াত মাথা তুলল না। আরবান তার শক্তিশালী হাত বাড়িয়ে আয়াতের চিবুক ধরে জোর করে মুখটা উপরে তুলল। আয়াতের জল ভরা চোখ আর কান্নায় লাল হয়ে থাকা নাক দেখে আরবান ক্ষণিকের জন্য থমকে গেল, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল করিডোরের সেই দৃশ্য। সে তাচ্ছিল্যের সাথে হেসে বলল, কান্না কেন? তোমার বয়ফ্রেন্ডের সাথে রোমান্সে বাধা দিয়েছি বলে? লিসেন টু মি ভেরি কেয়ারফুলি মিস আয়াত। আয়াত, আই ডোন্ট মাইন্ড ইউ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার। তুমি যার সাথে খুশি থাকো, আই জাস্ট ডোন্ট কেয়ার। কাল সকালে এই ডিভোর্স পেপারে তোমার সাইন চাই, অ্যান্ড দেন ইউ আর ফ্রি টু ম্যারি ইউর লাভার শাহরিয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? আয়াতের ঠোঁট কাঁপছে। সে চিৎকার করে বলতে চাইল, শাহরিয়ার তাকে জোর করেছিল, সে পরিস্থিতির শিকার, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। অপমানের পাহাড় তার কণ্ঠস্বর রুদ্ধ করে দিয়েছে। আরবান তার চিবুক ছেড়ে দিয়ে চরম ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। সাটা রাখো অ্যান্ড গেট আউট অফ মাই সাইট। আয়াত কাপটা টেবিলে রেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আরবানের প্রতিটি শব্দ তীরের মতো তার বুক ছিঁড়ে দিচ্ছিল। অথচ আশ্চর্যের বিষয় হলো, মানুষটার সামনে দাঁড়িয়ে সে কোনো জোরালো প্রতিবাদ করতে পারল না। নিজের এই অদ্ভুত ব্যর্থতা তাকে আরও বেশি কুঁকড়ে দিচ্ছিল। সে অন্ধকার বারান্দায় এক কোণে স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে ফুঁপিয়ে উঠল। নিজের ভাগ্য আর এই মানুষটার নিষ্ঠুরতা, কোনটা বেশি ভয়াবহ তা সে জানে না। সকালবেলা রোদটা আজ বড্ড বেশি কড়া। ড্রয়িং রুমে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো বাড়িতে একটা চাপা আতঙ্ক আর উত্তেজনার রেশ এখনও কাটেনি। কারণটা বেশ রহস্যময়। কাল রাতে শাহরিয়ারকে কেউ একজন প্রায় মেরেই ফেলেছিল। তার ঘরে ঢুকে অত্যন্ত নিখুঁতভাবে গলায় টেলিফোনের ল্যান্ডলাইনে তার পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করেছিল অজ্ঞাত কেউ। শাহরিয়ারের মতো সুঠাম দেহের অধিকারী একজন পুরুষও সে আক্রমণকারীর শক্তির সামনে খড়কুটোর মতো নুয়ে পড়েছিল। শাহরিয়ারের দাবি অনুযায়ী অন্ধকারের মাঝে সে ঘাতকটি কোনো এক অশরীরী আত্মার মতো তার সামনে দাঁড়িয়েছিল এবং পিস পিস করে কিছু প্রলাপ বকেছিল। সে কণ্ঠস্বর এতটাই অস্পষ্ট ছিল যে শাহরিয়ার কিছুই বুঝতে পারেনি। এই এলাকায় তার শত্রুর অভাব নেই, কিন্তু বাড়ির ভিতরে ঢুকে এভাবে আক্রমণ করার সাহস কার হতে পারে? তা নিয়ে মাঝরাত থেকে সকাল পর্যন্ত বাড়িতে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। কিন্তু সে আগন্তুক নিশ্চিদ্র নিরাপত্তা ভেদ করে বাড়িতে কিভাবে ঢুকলো আর কিভাবে বা উধাও হলো, তার কোনো হদিস মিলল না। নাজমা বেগম পরম আদরে ছেলেকে গরম চা খাইয়ে দিচ্ছেন, যাতে গলার ব্যথার ক্ষতটা কিছুটা লাঘব হয়। শাহরিয়া তার গলা সে কালচে দাগ লুকাতে একটা চওড়া মাপলার পেঁচিয়ে রেখেছে। আর এসব দৃশ্য অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে দেখছে আরবার। সে সোফায় হেলান দিয়ে পা দুলাচ্ছে। তার বসার ভঙ্গিতে এক অদ্ভুত তাচ্ছিল্য। তার মুখে কোনো ক্রোধের ছাপ নেই, বরং এক ধরনের শীতল শান্তি বিরাজ করছে। আরবানের ঠিক সামনে গম্ভীর মুখে বসে আছেন আফজাল চৌধুরী। তার তীক্ষ্ণ নজর আরবানের দিকে স্থির। তিনি যেন আরবানের শান্ত চোখের মনির ভিতরে লুকানো কোনো এক আগ্নেয়গিরিকে খুঁজে চলেছেন। দীর্ঘ ৩০ বছর পার হয়ে গেলেও নাতির অবয়বে তিনি যেন আরশাদকেই খুঁজে পাচ্ছেন। ঠিক এই উদ্যত চাহনি আর অবজ্ঞা ভরা ভঙ্গি আরশাদকে একদিন এ বাড়ি থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল।
ড্রয়িং রুমের মাঝখানে টি টেবিলে সাদা ধবধবে কয়েকটি কাগজ রাখা, ডিভোর্স পেপার। কাগজের কোণগুলো বাতাসে দোলায় সামান্য কাঁপছে, যেন ওগুলো এই অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদের সাক্ষী হতে চাইছে না। আমজাদ চৌধুরী এবং আনোয়ার চৌধুরী দুপাশে বিমর্ষ মুখে বসে আছেন। নাজমা বেগম সেলের পাশে দাঁড়িয়ে মাঝে মাঝে আরবানের দিকে বিষাক্ত চোখে তাকাচ্ছেন, কিন্তু পরক্ষণেই তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসিও ফুটে উঠেছে। শাহরিয়ার সিঁড়ির পাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বারবার উপরের দিকে তাকাচ্ছে। তার অস্থিরতা স্পষ্ট। আয়াতকে ডাকা হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু সে এখনো নামছে না। মেয়েটা নিশ্চয় ঢং দেখিয়ে উপরে বসে স্বামী বিয়োগের ভয়ে মরা কান্না কাঁদছে। শাহরিয়ারের ইচ্ছে করছে এখনই গিয়ে মেয়েটাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসতে। পারভিন সুলতানা এবং শেহজাদি ট্রে হাতে নাস্তা নিয়ে এলেন, কিন্তু পরিবেশের গাম্ভীর্যে কেউ হাত বাড়ালো না। আফজাল চৌধুরী নাস্তার দিকে না তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আরবানের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কাল রাতে তুমি ঠিক কোথায় ছিলে আরবান? আরবান কপালে সামান্য ভাঁজ ফেলে নির্লিপ্ত স্বরে বলল, কেন দাদাজান? অবভিয়াসলি আমি আমার রুমেই ছিলাম। আফজাল চৌধুরী রহস্যময় এক টুকরো হাসি হাসলেন, যা আরবান বিশেষ পাত্তা দিল না। এরপর আফজাল চৌধুরী গম্ভীর কণ্ঠে আবারও প্রশ্ন করলেন, তোমার বাবা নিশ্চয়ই ভালো আছে আরবান? সে তো বাড়ির ঠিকানা ভুলে গেছে। মাটির টানও কি সে ভুলে গিয়েছে? আরবান জানালার বাহিরে নিস্তেজ রোদের দিকে তাকিয়ে নির্লিপ্ত স্বরে বলল, আপনি কিন্তু একবারও এলিনা চৌধুরীর কথা জিজ্ঞেস করলেন না দাদাজান। তবে আপনার ছেলে উচ্চ স্তরের প্রাণী। মাটির টান তার স্বভাবের সাথে শোভা পায় না। সে অন্যকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে হলেও নিজেকে ভালো রাখতে জানে সবসময়। সেদিক থেকে দেখলে হি ইজ কমপ্লিটলি ফাইন। আফজাল চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেই বললেন, আমার জীবনের সবচেয়ে বড় আফসোস, তুমিও তোমার বাবার মতোই হলে আরবান। চরম এক বিশ্বাসঘাতক। আরবান সোজা হয়ে বসল। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং কিছুটা বিস্ময়। আমাকে দয়া করে আপনার ছেলের সাথে মেলাবেন না দাদাজান। আমি উদ্যত হতে পারি, বদমেজাজি হতে পারি, কিন্তু তার মতো স্বার্থপর নই। আর বিশ্বাসঘাতক, দ্যাটস এ হার্ড ওয়ার্ড দাদাজান। আমি কিভাবে বিশ্বাসঘাতক হলাম? না আমি কাউকে কোনো কথা দিয়েছি, আর না কোনো ওয়াদা ভঙ্গ করেছি। ইফ ইউ আর টকিং অ্যাবাউট দিস ম্যারেজ, আই ডোন্ট কনসিডার দিস এ রিয়েল ম্যারেজ। এটা একটা জোরপূর্বক চাপিয়ে দেওয়ার নাটক ছাড়া আর কিছুই না। আফজাল চৌধুরী টেবিলের ডিভোর্স পেপারটার দিকে ইশারা করে বললেন, তুমি কি সত্যি ডিভোর্স দিতে চাও? ভেবেচিন্তে দেখেছো তো? নাকি তোমার বাবার বিদেশি মায়ের কান পড়াতে এসেই হটকারী সিদ্ধান্ত নিচ্ছ? আরবান কিছুক্ষণ থমকে দাদাজানকে দেখল। লোকটা বয়সের ভারে নুয়ে পড়লেও তার বুদ্ধিমত্তি এখনও প্রখর। আরবান সামান্য হেসে বলল, দাদাজান, আপনি ভীষণ বুদ্ধিমান। আপনাকে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। বাট দিস টাইম আই অ্যাম নট আন্ডার এনিওয়াজ ইনফ্লুয়েন্স। কারো কথায় নয়, বরং নিজের জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নিতে জানি। আমি এমন একটা মেয়ের সাথে জীবন কাটাতে পারবো না যাকে আমি চিনিই না, যার সাথে আমার কোনো আত্মিক টান নেই। আই হ্যাভ এ ফিয়ান্সে, আই হ্যাভ এ সাকসেসফুল ক্যারিয়ার ইন অস্ট্রেলিয়া, সো প্লিজ লেটস জাস্ট ফিনিশ দিস অফিসিয়ালি। ঠিক সেই মুহূর্তে সিঁড়িতে পায়ের মৃদু শব্দ পাওয়া গেল। আয়াত ছোট আরিয়ানের হাত ধরে অত্যন্ত দৃঢ়পায়ে নিচে নামছে। দরজার কাছে শাহরিয়ারকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াতের অবচেতন মনেই নিজের ওড়নাটা আরও একটু টেনে নিল। ওই লোকটার দৃষ্টিতে সে সবসময় এক ধরনের পৈশাচিক লালসা খুঁজে পায়। দাদাজান আফজাল চৌধুরী ইশারা করে স্নেহমাখা গলায় বললেন, আয়াত, দাদুমণি, এখানে এসে বসো। আয়াত আরবানের বিপরীত পাশের একটি একক সোফায় গিয়ে বসল। আরিয়ান আয়াতকে ছেড়ে পারভিন সুলতানার কাছে ছুটে গিয়ে ছোট হাত দুটো দিয়ে তাকে জড়িয়ে ধরল। গতরাতে আবসা আলোয় আরবান আয়াতকে দেখেছিল ঠিকই, কিন্তু আজ দিনের আলোয় সে প্রথমবার অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে আয়াতকে দেখতে শুরু করলো। আয়াতের পরনে একটি সাধারণ সাদা সুতি থ্রি পিস, কিন্তু তার স্নিগ্ধ ত্বকের বিপরীতে ওই শুভ্র পোশাকটি যেন তাকে এক অপার্থিব শ্রী দান করেছে। মাথার সাদা ওড়নাটি মাথার উপর আলতো করে দেওয়া, যা তার চেহারায় এক ধরনের পবিত্রতা যোগ করেছে। আয়াতের চোখের নিচে হালকা কালশিটে দাগ, বোঝাই যাচ্ছে সারা রাত সে এক ফোঁটাও ঘুমায়নি। তার পাতলা গোলাপি ঠোঁট দুটো অবুজের মতো সামান্য কাঁপছে। জানালা বেদ করে আসা বাতাসের জাপটায় অবাধ্য কয়েক গোছা চুল বারবার তার মুখে আছড়ে পড়ছে, কিন্তু সেদিকে তার বিন্দু মাত্র খেয়াল নেই। আরবান যেন এক মুহূর্তের জন্য স্নান হয়ে গেল। কাজল ধোয়া ওই ডাগর চোখ দুটোর গভীর মায়া আর অসহায়ত্ব তাকে
অদ্ভুত অদ্ভুত একটা ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। কেন জানি মনে হচ্ছে এই মেয়েটি তার পরিচিত কোনো একটা সত্তার অংশ। আরবান বুঝতে পারল না কেন তার ভিতরে একটা অজানা তোলপাড় শুরু হয়েছে, যদিও এই তোলপাড় তার মোটেও অজানা নয়। আশপাশ থেকে কে যেন আরবানকে ডাকছে, কিন্তু সেই ডাক তার কান অবধি পৌঁছাচ্ছে না। ছোট আরিয়ান মাকে ছেড়ে আরবানের হাত ধরে সজোরে ঝাঁকিয়ে বলল, আরবান ভাইয়া, দাদাজান তোমাকে ডাকছে তো। আরবান দ্রুত সংবিত ফিরে পেল। সে আশেপাশে তাকিয়ে দেখল সবাই তার দিকে এক অদ্ভুত কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। এমনকি আয়াতও তার দিকে করুণ চোখে চেয়ে আছে। আরবান নিজের প্রচণ্ড বিরক্ত হলো নিজের প্রতি। সে যা প্রকাশ করতে চায় না, তার চোখ যেন তা প্রকাশের জন্য উঠে পড়ে লেগেছে। সে দ্রুত টি টেবিল থেকে ডিভোর্স পেপারটা আয়াতের দিকে এগিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, সাইন দিস, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট এনি মোর টাইম। আয়াত ছলছল চোখে দাদাজানের দিকে তাকালো। সেই দৃষ্টির ভাষা দাদাজান সহজেই বুঝে ফেললেন। ভারী কণ্ঠে বললেন, ওর কাছে পেপারটা দিয়ে দাও, কালকের মধ্যে ও সই করে দিয়ে দিবে। আরবান জেদি গলায় বলল, সরি দাদাজান, বাট আই কান্ট ওয়েট। আমি কাল সকালেই অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছি, সো যা করার আজই ফিনিশ করতে হবে। আয়াতের ভিতরটা আজ হুট করে জ্বলে উঠল। আরবানের এই চরম তাচ্ছিল্য এবং অবহেলা যেন তার দীর্ঘ 12 বছরের অপেক্ষার উপর এক বড়সড় চড় মারল। সে বুঝতে পারল এই মানুষটার কাছে তার পবিত্র অনুভূতির কোনো মূল্য নেই। এই জঘন্য মানুষটা কখনোই বোঝার ক্ষমতা রাখে না যে একটা মেয়ে তার জন্য 12 বছর তিল তিল করে নিজেকে গড়েছে। তার মনে সে ঠিক কতটুকু জায়গা জড়ে আছে। আয়াত নিজের চোখের জল মুছে অত্যন্ত শক্ত হাতে কাগজটা টেনে নিল। তার হাত কাঁপছিল না, কিন্তু হৃৎপিণ্ডটা যেন ছেড়ে যাচ্ছিল। সে দ্রুত কলম চালিয়ে সই করে দিল। সই শেষ হতে না হতেই দুপুরটা তপ্ত অশ্রু টুপ করে পেপারের উপর আশ্রে পড়ল। ডিভোর্স পেপারটি আয়াতের কান্নায় ভিজে একাকার হয়ে গেল। আরবান সেই ভেজা কাগজের দিকে তাকিয়ে রইল। কেন জানি না, আয়াতের ওই চোখের জল তার কঠিন বুকের ভিতরে এক অজানা কাটার মতো বিঁধল। এখানে আসার পর থেকে ওই চোখের পানিতে সে নিজের এক অবিশ্বাস্য দুর্বলতা বারবার খুঁজে পাচ্ছে, যা তার যুক্তি নির্ভর মস্তিষ্ক মেনে নিতে পারছে না। ঠিক সেই সময় জেসিকা ড্রয়িং রুমে ছুটে এলো। সে আরবানের পাশে দাঁড়িয়ে উচ্ছ্বসিত গলায় বলল, বেবি, যেহেতু আমরা কাল চলে যাচ্ছি, আমি এই গ্রামটা ঘুরে দেখতে চাই। আশাদ আঙ্কেল টোল্ড মি দিস ভিলেজ ইজ বিউটিফুল। প্লিজ আমাকে কোথাও নিয়ে চলো। আরবান চোখ খিচিয়ে বন্ধ করে নিল, যেন নিজের ভিতর উতলে ওঠা রাগটা লুকানোর আপ্রাণ চেষ্টা করছে। সে নিজেকে সামলে নিয়ে শান্ত স্বরে বলল, আই এম নট ইন দ্য মুভ জেসিকা। বাড়ির অন্য কাউকে বলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে। জেসিকা মুখ কালো করে বলল, বাট আই ডোন্ট নো এনি ওয়ান হেয়ার, ইউ মাস্ট কাম উইথ মি। আরবান দাদাজানের দিকে তাকিয়ে বলল, দাদাজান, শেহজাদিকে বলুন ওকে একটু আশপাশ থেকে ঘুরিয়ে আনতে। শেহজাদির মুখে অন্ধকার নেমে এলো। এমনিতেই সে জেসিকা নামের এই আপদটাকে সহ্য করতে পারছে না, তার উপর তাকে নিয়ে সে রাস্তায় বের হবে। সে আমতা আমতা করে বলল, ভাইয়া, আজ আমার কলেজে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, আমি তো যেতে পারবো না। নাজমা বেগম আবার সুযোগ বুঝে পোড়ন কাটলেন, আয়াত আছে তো, আয়াতে তো কোনো কাজ নেই, আজ ওর কলেজও নেই, ও আমাদের বিদেশি মেহমানকে গ্রামটা দেখিয়ে আনুক। নাজমা বেগম জেসিকার কাছে গিয়ে একটু গদগদ হয়ে বললেন, ইয়েস জেসিকা, আয়াত তোমাকে নিয়ে যাবে। আফজাল চৌধুরী একবার আয়াতের বিষণ্ণ মুখটার দিকে তাকালেন। তিনি বুঝতে পারছেন আয়াতের উপর দিয়ে কি জ্বরটাই না যাচ্ছে। তিনি পরক্ষণে কিছু একটা ভেবে নিলেন। তিনি আয়াতকে ইশারা করে বললেন, যা দাদুমণি, ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। নিজেকে শক্ত করতে শেখো আয়াত, জীবন কারোর জন্য থেমে থাকে না। আরবান ব্রুকুসকে বিরক্ত হয়ে বলল, এই মেয়ের সাথে জেসিকে একা কোথাও যাবে না, আই কান্ট ট্রাস্ট হার। আফজাল চৌধুরী নাতির এমন উদ্যত কথা শুনে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে বললেন, বিশ্বাসের ঠিক অভাবটা কার উপর, আয়াতের উপর নাকি অন্য কারো উপর? সেটাই তো পরিষ্কার করলেন আরবান। যাই হোক, না বিশ্বাস করলে যেতে দিও না। এবারের মানুষদের এত অপুরন্ত সময় নেই যে তারা তোমার প্রেমিকাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। প্রেমিকা শব্দটা বোধহয় আরবানের কানে খুব একটা সুখকর শোনালো না। তার মুখেই ফুটে উঠল, তার মুখের পেশি শক্ত হয়ে উঠল। জেসিকা আহ্লাদ করে ডেকে উঠল, আরবান। আরবান দীর্ঘশ্বাস ফেলে বলল, ফাইন, আমিও সাথে যাব, ওয়েট এ মিনিট, আমি আসছি। আরবান ডিভোর্স পেপারটা নিয়ে গটগট করে ভিতরে চলে গেল।
আয়াত তখন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আরবানের সাথে আয়াত ঘুরতে যাবে শুনে শাহরিয়ার রাগে ফুঁসে উঠল, কিন্তু মনে মনে সে দারুণ খুশি যে আয়াত এখন মুক্ত। সে আয়াতের খুব কাছাকাছি গিয়ে নিচু স্বরে হিসিস করে বলল, সাইন করে দিলে? থ্যাংক ইউ জান পাখি, তোমার এই ত্যাগের জন্য আমার একটা চুমু দিতে ইচ্ছে করছে। তবে এখন না, বিয়ের পরে বাসর রাতে দিব, একটা না 1000টা। আয়াত প্রচণ্ড ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। সে মনে মনে স্থির করল, দাদাজানের মাথার দিব্যির কারণে একবার সে পরিস্থিতির শিকার হয়েছিল, কিন্তু শাহরিয়ারের মতো লম্পটের ছায়া সে কোনো দিন নিজের শরীরে পড়তে দেবে না। কাল ভোর হওয়ার আগেই সে এই অভিশপ্ত খাঁচা থেকে চিরতরে মুক্তি নেবে। বিকেলের দিকে তারা গ্রামের আঁকাবাঁকা কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিল। সামনে আরবান আর জেসিকা, আর বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে পেছনে আয়াত এবং ছোট আরিয়ান। আরবান প্রতি কয়েক কদম পরপরই গাড় গুড়িয়ে পেছনে তাকাচ্ছিল। তার দৃষ্টি বারবার গিয়ে থমকাচ্ছিল আয়াতের উপরে। আয়াত আরিয়ানের সাথে খুনসুটি করছে, হাসছে। বাচ্চাটার সাথে তার এই সহজ ব্যবহার দেখে আরবানের ভিতরে কেন জানি এক ধরনের অসহ্য জ্বালা শুরু হলো। তার মনে হলো যে মেয়েটির মাত্র কয়েক ঘন্টা আগে বিচ্ছেদ হয়েছে, সে এত তাড়াতাড়ি হাসছে কি করে? নিশ্চয়ই এই মুক্তি তাকে নতুন কোনো স্বপ্নের স্বাদ দিচ্ছে। আরবান তো এই বিচ্ছেদই চেয়েছিল, কিন্তু এখন নিজের চোখের সামনে আয়াতের এই নির্বার হয়ে ওঠা সে কিছুতেই মেনে নিতে পারছে না। এক অদ্ভুত অস্থিরতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। জেসিকে একটা বিস্তীর্ণ সরিষা ক্ষেত দেখে আহ্লাদে চিৎকার করে উঠল, ও মাই গড, সো বিউটিফুল! আরবান, আই ওয়ান্ট এ ফিক্সার হেয়ার। আরবান বিরক্তির চরম সীমায় পৌঁছে গেল। জেসিকার মতো এমন ন্যাকার মেকি মেয়ে কোনো দিনও তার পছন্দ না। আজ যদি এক বিশেষ গোপন বাধ্যবাধকতা আর পায়ের অদৃশ্য শিকল তাকে আষ্টে পিষ্টে বেঁধে না রাখত, তবে সেই মেয়ের সাথে এক কদমও হাঁটত না। হাঁটত মাত্র কয়েক ঘন্টা, শুধু সহ্য করার। অস্ট্রেলিয়ায় পা রাখা মাত্রই এ মেয়ের সাথে তার সম্পর্কের দৌড়, সেখানে পৌঁছানো মাত্রই সে পুনরায় হয়ে উঠবে এমন এক অধরা ধ্রুবতারা, যার কক্ষপথের সীমানায় পৌঁছানোর সাধ্য জেসিকার মতো মেকি তরুণীর কোনো কালেই ছিল না আর হবেও না। জেসিকা আয়াতকে ইশারা করলো কয়েকটা ফুল তুলে দেওয়ার জন্য। আয়াত অনিচ্ছা সত্ত্বেও আইলের উপর দিয়ে ফুল তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে গেল। সে পড়ে যাওয়ার আগেই আরবান বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে তাকে পাঁজাকোলা করে ধরল। এক মুহূর্তের জন্য তাদের চার চোখ এক হলো। আয়াতের টলটলে চোখের গভীরতা যেন আরবানকে কোনো এক অজানা অতীতে টেনে নিয়ে যাচ্ছিল। আরবানের হাতের শক্ত বাঁধনে আয়াত কেঁপে উঠল, কিন্তু পরক্ষণে আরবান তাকে এক প্রকার ঝটকা দিয়ে একপাশে ফেলে দিল। আয়াত ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গিয়ে কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছে। আয়াত যন্ত্রণায় কোকিয়ে উঠে চেঁচিয়ে বলল, জঘন্য লোক একটা! কে ধরতে বলেছিল আপনাকে? আমার থেকে 100 হাত দূরে থাকবেন আপনি। আপনার এই মেয়েকে দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। আয়াত বসে বসে কথাগুলো বললেও আরবান নির্লিপ্তভাবে তাকে পাশ কাটিয়ে চলে গেল। আয়াত হতভম্ব হয়ে গেল। এই মানুষটার চামড়া কি গন্ডারের? এতগুলো কটু কথা শোনার পরেও সে একটু বিচলিত হলো না, যেন আয়াতের অস্তিত্বই তার কাছে নগণ্য। তারা হাঁটতে হাঁটতে যখন আরও কিছুটা নির্জনে চলে গেল, জেসিকা আর আরবান কিছুটা সামনে এগিয়ে গেছে। রাস্তার মোড় ঘুরতেই হঠাৎ আয়াতের হাতে একটা হ্যাঁচকা টান পড়ল। শাহরিয়ার কোথা থেকে যেন উধাও হয়ে গেছেন থেকে আয়াতের কোমর চাপটে ধরল। আয়াত প্রাণপণে বাঁচার চেষ্টা করে চিৎকার করে উঠল, আপনি আবারও? আপনার সাহস হয় কী করে আমাকে বারবার ছোঁয়ার? হাত ছাড়ুন আমার, ছাড়ুন বলছি, না হলে কিন্তু আমি চিৎকার করব। শাহরিয়ার আয়াতের দুহাত পেছনের দিকে মুচড়ে ধরে তার গাড়ির কাছে মুখ নিয়ে হিসিস করে বলল, হাত তো ছাড়বো না জান পাখি। রাতে তোর ওই চড়া আমি হজম করেছি, কিন্তু রাস্তাঘাটে এসব করিস না। আমারও তো প্রেস্টিজ আছে, তোর তো ডিভোর্স হয়ে গেছে, এখন তো আর কোনো বাধা নেই, এত নাটক করার কি আছে? একটু আগে ওই আরবান যখন তোকে জড়িয়ে ধরল, তখন তো তুই পরম শান্তিতে তার বুকে মিশেছিলি। ওই দৃশ্যটা দেখার পর আমার কলিজায় বিষের মতো লেগেছে। অন্য পুরুষ তোকে ছুলে তোর ভালো লাগে, আর আমার বেলায় এত তেজ। এখন এই বিষের জ্বালা মেটাতে তোকে আমি কি করি বলতো? আয়াত হাত ছিটকানোর জন্য আপ্রাণ মোছড়ামুছড়ি করছিল, কিন্তু শাহরিয়ারের নখ যেন তার চামড়ায় বসে যাচ্ছে। পা দিয়ে আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু কোনো কিছুতে লাভ হচ্ছিল না। শাহরিয়ার তার কৌশল আর শক্তি দিয়ে আয়াতের সব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছিল। ঠিক সেই সময় আরবান পেছন ফিরে দেখল আয়াত আরিয়ানের সাথে নেই। সে চিন্তিত হয়ে পিছিয়ে আসতে দেখল শাহরিয়ার আয়াতকে ওভাবে চাপটে ধরে আছে। আরবান থমকে দাঁড়ালো, তার চোখে মুখে এক ধরনের চরম বিতৃষ্ণা ফুটে উঠল।
সে তাচ্ছিল্যের হাসি হেসে দৃঢ় গলায় বলল, এখন গ্রামের রাস্তাঘাটেও কি তোমাদের এই সস্তা লিভিং চলে নাকি? দ্যাটস ডিসগাস্টিং। ড্রামা করার জন্য তোমরা অন্তত লোকচক্ষুর অন্তরালে যেতে পারতে। আরবানের উপস্থিতিতে শাহরিয়া চমকে উঠে তড়িগড়ি করে আয়াতকে ছেড়ে দিল। নিজের অপ্রস্তুত ভাব কাটিয়ে সে কিছুতে বিরক্ত গলায় বলল, ডিভোর্স তো হয়ে গিয়েছে আরবান ভাই, এখন নিজের চরকায় তেল দিন, ফিয়ন্সিকে নিয়ে ঘুরুন ফিরুন, তারপর সুন্দর মতো নিজের দেশে চলে যান। এক্স ওয়াইফের বিষয়ে এত নাক কেন গলাচ্ছেন? আরবান দৃঢ় পায়ে এগিয়ে এসে আয়াতের দিকে এক ঝলক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। তারপর শাহরিয়ারের চোখের দিকে তাকিয়ে হিমশীতল গলায় বলল, হয়নি এখনো, সবে পেপারে সই হয়েছে, দিল্লি এখনো বহু দূর ব্রো। আয়াত তাদের এই তিক্ত তর্কের মাঝে নিজেকে আর জড়িয়ে রাখতে চাইল না। শাহরিয়ারের হাতে সে পৈশাচিক স্পর্শের গিনগিনে অনুভূতি মুছতে এসে দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। শাহরিয়ার উচ্চস্বরে বলল, সই হোক আর না হোক, আয়াতকে আমার পাওনা থেকে কেউ আটকাতেই পারবে না। আয়াতও আমাকে ভালোবাসে, আপনি মাঝখানে শুধু শুধুই কাটা হয়ে দাঁড়াচ্ছেন। কোথায় পিয়ন্সিকে নিয়ে রোমান্স করবেন? তা না করে অপরিচিত জায়গায় তাকে একা পেলে আপনি আয়াতকে খুঁজতে এসেছেন। ব্যাপারটা ঠিক হজম হলো না। আরবান শান্ত পায়ে শাহরিয়ারের একদম সামনে গিয়ে দাঁড়ালো। শাহরিয়ার ব্রুকুসকে উত্তরের আশায় ছিল, কিন্তু আরবান তাকে হতবাক করে দিয়ে তার গলার মাফলারটা সজোরে হ্যাঁচকা টান দিল। শাহরিয়ার ব্যথায় কুকড়ে গিয়ে নিজের গলা চেপে ধরল এবং রক্তচক্ষু নিয়ে আরবানের দিকে তাকালো। আরবান অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে শাহরিয়ারের গলার সে কালচে ক্ষতের উপর আঙ্গুল বুলিয়ে দিল। তারপর বাঁকা হেসে ফিসফিস করে বলল, যে গতরাতে তোমার গলার যে পাঁচটা দিয়েছিল সে অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছে। তার আসলে আর একটু জোরে চেপে ধরা উচিত ছিল। তবে শিওর নেক্সট টাইম সে এই ভুলটা করবে না। কথাটা শেষ করে আরবান শাহরিয়ারের কলার চেপে ধরে নিজের মুখের কাছে টেনে আনলো। একজোড়া পাথরের চোখ শাহরিয়ারের চোখের উপর স্থির করে বলল, একটা সিক্রেট বলি, ডিভোর্স ব্যাপারে আমার সই কিন্তু এখনও পড়েনি। সেই মোতাবেক তোমার জান পাখি এখনও আমার স্ত্রী। বড় ভাইয়ের বউয়ের দিকে নজর দিতে নেই। তবে মানতে হচ্ছে তোমার চয়েস বড্ড খারাপ। চোখের সামনে বিদেশি রাজহাঁস রেখে দেশে পোলট্রি মুরগি কে চায়? ইউর চয়েস ইজ ভেরি ব্যাড ব্রো। আরবান একটা তুচ্ছ তাচ্ছিল্য সূচক শব্দ করে শাহরিয়ারকে ছেড়ে দিয়ে গটগট করে সামনে এগিয়ে গেল। শাহরিয়ার স্নাউয়ের মতো দাঁড়িয়ে রইল। সে আরবানকে যতটা সরল আর আধুনিক ভেবেছিল, লোকটা তার চেয়েও সহস্র গুণ বেশি রহস্যময়। আশাদ চৌধুরী যতটা ধুরন্ধর ছিলেন, তার রক্ত যে আরও বেশি ভয়াবহ হবে সেটা এখন শাহরিয়ার হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাকে দ্রুত কিছু একটা করতে হবে, না হলে সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যাবে। আরবান বড় বড় পা ফেলে দ্রুত আয়াতের সামনে দাঁড়ালো। নিজের লাল হয়ে থাকা চোখ জোড়া দিয়ে আয়াতের দিকে তাকালো। তুমি কি সবসময় রাস্তাঘাটেও এমন নির্লজ্জের মতো আচরণ করো? আয়াতের ভিতরের অবদমিত আত্মাভিমান এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। যে মানুষটা সত্য না জেনেই বারবার তার দিকে আঙ্গুল তুলছে, তার প্রতি একরাশ ঘৃণা নিয়ে সে সরাসরি আরবানের চোখের দিকে তাকিয়ে বলল, নির্লজ্জ আমি নই মিস্টার আরবান, নির্লজ্জা আপনি। অন্যদিকে আঙ্গুল তোলার আগে নিজের আয়নাটা দেখুন। বিয়ে করে বউ ফেলে রেখে 12 বছর পর অন্য দেশের ফিয়ন্সেকে সাথে নিয়ে ডিভোর্স দিতে এসেছেন। আপনি তো নির্লজ্জতার সব রেকর্ড ভেঙে দিয়েছেন। তাই নেক্সট টাইম আমাকে জাজ করার আগে নিজের চরিত্রটা একবার দেখে নেবেন। আপনি আপনার ফিয়ন্সেকে নিয়ে ব্যস্ত থাকুন। আমার জীবন নিয়ে ভাবার কোনো অধিকার আমি আপনাকে দেইনি। আয়াতের এমন উচ্চস্বরের প্রতিবাদে আরবান রাগল না, বরং তার চোখের চাহনি আরও শীতল হয়ে গেল। কণ্ঠস্বর গভীর করে সে বলল, সত্যি বলছি আয়াত, হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়েই আমি এসেছিলাম, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তুমি ছিলে আমার জীবনের তার চেয়ে বড় এক অভিশাপ। আয়াত এক টুকরো ম্লান হাসল। সে অভিশাপ থেকে তো আজ পুরোপুরি মুক্তি পেয়েই গেলেন। আরবানের চোখে এক অদ্ভুত আভা ফুটে উঠল। চোখের কোণে সে চিরচেনা বাঁকা হাসি টেনে সে বলল, মুক্তি আমি পাইনি, বরং কাউকে মুক্তি দিয়েছি। তবে মনে রেখো আয়াত, অভিশাপের পিছু এত সহজে ছাড়ে না। কথাটার অন্তর্নিহিত অর্থ বোঝার শক্তি তখন আয়াতের ছিল না। সে আর কথা না বাড়িয়ে সামনের পুকুরের দিকে পা বাড়াতে পেছন থেকে বিকট এক শব্দে পুকুরের পানি ছিটকে উঠল। আয়াত পেছনে ফিরতে স্তব্ধ হয়ে গেল। আরবান পুকুরের অতল গহ্বরে ডুবছে দেখে আয়াতের মাথার ভিতরটা মুহূর্তে শূন্য হয়ে গেল। লোকটা একটু আগেও তার সামনে দাঁড়িয়ে দাম্ভিকতা দেখাচ্ছিল, অথচ সে তো পাড় থেকে বেশ খানিকটা দূরেই ছিল।
তাহলে সে এভাবে হুট করে পানিতে পড়ে গেল কি করে? লোকটা কি সাঁতার জানে না? আরবানের মতো একজন সুঠামদেহী পুরুষকে এভাবে অসহায়ভাবে পানিতে তলিয়ে যেতে দেখে আয়াত দিশেহারা হয়ে পড়ল। সে আশেপাশে চিৎকার করে কাউকে ডাকার চেষ্টা করল, কিন্তু নির্জন এই পথে তখন কেউ ছিল না। এত বড় দানবীয় শরীরের একজন মানুষকে টেনে তোলা তার মতো ক্ষুদ্র প্রাণীর পক্ষে অসম্ভব। কিন্তু আরবানের অবস্থা বেগতিক দেখে সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের জীবনের পরোয়া না করেই পুকুরে ঝাঁপ দিল। আরবানের মতো বিশাল আকার একজন পুরুষকে টেনে পাড়ে আনা ছিল আয়াতের মতো এক সিপসিপে মেয়ের জন্য প্রায় অসম্ভব। পানির নিচে বস্তুর ওজন হ্রাসের বৈজ্ঞানিক সূত্র হয়তো তাকে কিছুটা সাহায্য করেছিল, তবুও আরবানের মতো দুর্দর্শ শরীরের ভার বহন করা আয়াতের একার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আয়াত গুণাক্ষরও বুঝতে পারছিল না যে পানির নিচে কেউ একজন তাকে অলক্ষ্যে সাহায্য করেছে। আয়াত যখন তাকে টানছে, আরবান নিজেও গোপনে হাত পা চালিয়ে তাকে সাহায্য করছিল। কোনো মতে আরবানের শার্টের কলার শক্ত করে মুঠোয় পুরে সে তাকে টেনে পুকুরের সিঁড়িতে আনলো। আরবান পাড়ে শুয়ে জোরে জোরে কাশতে লাগলো। সে চোখ খুলে দেখল সামনে আয়াত হাঁপাচ্ছে। বীজে জবজবে হয়ে থাকা আয়াতের সাদা থ্রি পিসটি তার শরীরের সাথে লেপ্টে আছে, যা তার দেহের সডল অবয়বকে অত্যন্ত স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। আরবানের সে চিরচেনা পাথরের দৃষ্টি আবার তৃষ্ণার্তের মতো আয়াতের বীজের শরীরের দিকে আটকে গেল। এক গভীর নেশালো স্বরে নিজের বুকের বাঁ দিকে ইশারা করে সে বিড়বিড় করে বলল, আমার ঠিক এই জায়গাটাতে স্পর্শ করা তোমার মোটেও উচিত হয়নি আয়াত। দিস ইজ এ বিগ মিস্টেক। আয়াত নিজের হিতাহিত জ্ঞান ফিরে পেয়ে ঝট করে আরবানের দিকে তাকালো। সে দেখল তার একটি হাত এখনও আরবানের বুকের বাঁ পাশের বিচে যাওয়া শার্টের অংশ মুষ্টিবদ্ধ করে ধরে আছে, ঠিক যেখানে হৃৎপিণ্ডের স্পন্দন অনুভূত হয়। সে দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু আরবানের চোখের সেই স্থির চাহনি যেন আয়াতকে বিদ্ধ করছে। আয়াত নিজের শরীরের দিকে তাকিয়ে শিওরে উঠল। সাঁতার কাটার সময় তার ওড়নাটা পুকুরের অতলে হারিয়ে গিয়েছে। সে তা খেয়ালই করেনি। তীব্র অস্বস্তিতে আর লজ্জায় সে দ্রুত তার কোমর সমান লম্বা বেজা চুলগুলো সামনে এনে দুহাত দিয়ে বুক আড়াল করে নিল। তীব্র ঘৃণায় আয়াতের চোখ মুখ লাল হয়ে উঠল। সে আরবানের দিকে তাকিয়ে সরাসরি বলল, আপনার দৃষ্টি সংযত করুন মিস্টার আরবান। আপনার মতো নিছক মন মানসিকতার লোক আমি আর জীবনে দ্বিতীয়টি দেখিনি। নিজের চরিত্রটা অন্তত ঠিক করুন। আয়াত আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। বেজা শরীরে গটগট করে বাড়ির দিকে রওনা দিল। আরবান ঘাটে বসে নিজের বেজা পোশাক আর আয়াতের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। বোকা মেয়েটা হয়তো বুঝতেও পারল না এই পুরো নাটকটা ছিল আরবানের এক সূক্ষ্ম পরিকল্পনা। সে শুধু দেখতে চেয়েছিল ডিভোর্স দেওয়ার পরেও আয়াত তার জন্য কতটা ব্যাকুল হয়। অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার আগে আয়াতের এই আকুলতা তার শরীরের শেষবারের মতো একটু ছোঁয়া নিয়ে সে নিজের শূন্যতাকে পূর্ণ করতে চেয়েছিল। তবে পরিকল্পনাকারী আরবান নিজেও জানত না যে ভাগ্য তাকে ঠিক কোন গন্তব্যে নিয়ে যাচ্ছে। বাহিরে ঝিঝি পোকার একঘেয়ে ঢাকার ঘরের ভিতরে দেওয়াল গড়ির টিকটিক শব্দ ছাড়া পুরো চৌধুরী বাড়ি এখন নিস্তব্ধতায় ডুবে আছে। ঘড়ির কাঁটার আর দুটোর ঘর সুই সুই। জানালার পর্দা সরিয়ে বাহিরের জমাটবদ্ধ অন্ধকার বাগানের দিকে তাকিয়ে আছে আয়াত। আজ তাকে পালাতেই হবে। এই দম বন্ধ করা খাঁচা থেকে মুক্তি তার আজ বড্ড প্রয়োজন। বিছানার উপর ছোট একটা ট্রাভেল ব্যাগ গোছানো, তার পাশেই পড়ে আছে কয়েক পাতা ঘুমের ট্যাবলেট। আয়াতের ঠোঁটে এক বিষাদ মাখা হাসি ফুটে উঠল। সে জানে আফজাল চৌধুরী তাকে প্রাণ থাকতেই বাড়ি থেকে যেতে দিবেন না। তার দাদা মনসুর আলীকে দেওয়া সে বহু বছরের পুরনো প্রতিশ্রুতি দাদাজানের কাছে নিজের জীবনের চেয়েও দামি। আরবান তাকে গ্রহণ করেনি বলে দাদাজান হয়তো আবারও তাকে শাহরিয়ারের মতো এক বিকৃত মস্তিষ্কের মানুষের হাতে তুলে দিবেন, শুধু নাতবউ করে রাখার জন্য। কাল বিয়ের সাজে বসার আরও একটা বড় কারণ ছিল, পুরো বাড়ি তখন কড়া পাহারায় ঢাকা ছিল। মেজো চাচা আনোয়ার চৌধুরী লোক লাগিয়ে রেখেছিলেন যাতে আয়াত কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। তখন কোনো উপায় না পেয়ে গমের ওষুধগুলোই তার শেষ ভরসা ছিল। ভেবেছিল কবুল বলার আগে এই বিষ নিজের শরীরে নিয়ে পৃথিবী থেকে চির বিদায় নেবে। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আরবানা জেসিকার আগমনে বাড়িতে এক ধরনের বিশৃঙ্খলা, সবার মনোযোগ বিক্ষিপ্ত। এটাই তার পালানোর মোক্ষম সুযোগ। আয়াত বিছানায় রাখা একটি পুরনো ছবির ফ্রেম হাতে নিল। দোলবালি পড়া কাছের নিচে আবছা দেখা যাচ্ছে তার বাবা মা এবং মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট 9 বছরের চঞ্চল এক আয়াত। আয়াতের চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু ছবির উপরে পড়ল।
সে বিড়বিড় করেই বলল, মা, বাবা, তোমাদের আয়াত আজ বড় একা। এ স্বার্থপর দুনিয়াতে আমাকে কার ভরসায় ফেলে চলে গেলে? যদি যেতেই হতো তবে আমাকে সাথে নিয়ে গেলে না কেন? যাকে নিজের সবটুকু উজাড় করে দিয়ে স্বামী মেনেছিলাম, যার জন্য 12টা বছর একটা পবিত্র প্রদীপের মতো নিজেকে আগলে রেখেছিলাম, সে আজ আমাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিল। তার কাছে আমি কেবল একটা বাধা, একটা গ্রাম্য বোঝা। আর সহ্য হচ্ছে না। আমি এই মিথ্যে সম্পর্কগুলোর বোঝা আর বইতে পারছি না। সে চোখের পানি মুছে শক্ত হয়ে দাঁড়ালো। আবেগ দিয়ে নয়, আজ তাকে বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সে একবার সারা বাড়িটা চেক করার জন্য পা টিপে টিপে ঘর থেকে বের হলো। আফজল চৌধুরীর ঘরের দরজার ফাঁক দিয়ে উকি দিল। বৃদ্ধ দাদাজান গভীর ঘুমে মগ্ন। আয়াত নিঃশব্দে তার পায়ের কাছে গিয়ে বসে অস্পষ্ট স্বরে বলল, আমাকে মাফ করে দেবেন দাদাজান। আমি আপনার বিশ্বাস আর ভালোবাসা কোনোটারই মর্যাদা রাখতে পারলাম না। আপনার নাতি আমার অস্তিত্বকেও অস্বীকার করে না। এভাবে রোজ রোজ তিল তিল করে মরে যাওয়ার চেয়ে একেবারেই মরে যাওয়া ভালো। আপনি ভালো থাকবেন। আয়াত বেরিয়ে এলো। শাহরিয়ারের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। শাহরিয়ারও নিশ্চয় ঘুমে। সব যখন ঠিকই মনে হলো, তখনই পেছন থেকে এক ভারী পুরুষালী কণ্ঠস্বরে আয়াতের হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। সো দ্য বার্ড ইজ রেডি টু ফ্লাই। আয়াত জট করে ঘুরে তাকালো। করিডোরের আবছা আলোয় দেখা যাচ্ছে আরবানকে। সে দেওয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে, এক হাতে নিজের কপাল চেপে ধরা, ঠোঁটে বাঁকা হাসি। আরবানের পরনে এখনও সে টি শার্ট, যা বিকেলের পুকুরে ডোবার পর শুকিয়ে কুঁচকে গেছে। আয়াতের ভয়ের মেঘ মুহূর্তে বৃষ্ময়ে বদলে গেল, কারণ আরবানকে দেখে মনে হচ্ছে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। পরে বয়ফ্রেন্ডের সাথে দেখা করো, এখন আমাকে একটু দেখো। তোমার কাছে কি আমার মেডিসিন আছে? প্লিজ গিভ মি, আই ফিল লাইক ড্রাইং। আরবান জড়িয়ে আসা কণ্ঠে বলল। আয়াত বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। আরবান আবারও বিরক্তি নিয়ে চেঁচিয়ে বলে উঠল বিরক্তিতে, কি হলো? বললাম না কোনো পেন কিলার আছে কি না? জাস্ট হেল্প মি। আয়াত হকচকিয়ে গেল। সে পিস করে বলল, আস্তে কথা বলুন মিস্টার আরবান, সবাই ঘুমাচ্ছে, জেগে যাবে। আর আমি আপনার ওষুধ কোথায় পাবো? আপনার ব্যাগ কি আমি চুরি করে এনেছি নাকি? আরবান মাথায় 2 হাত চেপে ধরে যন্ত্রণাকাতর মুখে আয়াতের মতো করে ফিস করে বলল, শাট আপ আয়াত, ডোন্ট স্টার্ট এ ডিবেট নাও। মাই হেড ইজ এক্সপ্লোডিং। দাদাজান বলেছিল এই বাড়ির সব ফার্স্ট এড তোমার কাছে থাকে। আই নিড এ পেন কিলার, কুইক। আয়াত রাগে ফুঁস করে উঠল। দাদাজান এই বয়সে মিথ্যে কথা বলেন কেন কে জানে? আপনার মতো বিলেতি বাবুদের জন্য আমার কাছে কোনো ওষুধ নেই। আরবান টলতে আয়াতের দিকে এক পা এগিয়ে এলো। ইউ আর সো ইরিটেটিং। গ্রামে কি মানুষ শুধু ঝগড়া করতেই জন্মায়? জাস্ট গিভ মি দ্য ফিলস, আদারওয়াইজ আই উইল ফেন্ট হেয়ার। আরবান সত্যি ঢলে পড়ে যেতে নিলে আয়াত দ্রুত এগিয়ে গিয়ে তাকে চাপটে ধরল। আরবানের শরীরের স্পর্শ লাগতে আয়াত শিওরে উঠল। আরবানের গায়ের চামড়া যেন আগুনের মতো জ্বলছে। আয়াতের বুঝতে আর বাকি রইল না বিকেলের পুকুরের ঠান্ডা পানিতে হাবুডুবু খেয়ে বিলিতিবাবুর কড়া জ্বর এসে গেছে। আয়াত বিরক্তি জেড়ে ফেলে বলল, আমার সাথে চলুন। এখানে ড্রামা করলে সবাই জেগে যাবে। এত রাতে আপনার সাথে আমাকে এভাবে দেখলে বাড়ির কেউই ভালো কিছু ভাববেন না। আয়াত আরবানকে প্রায় টেনে নিজের ঘরে নিয়ে এলো। বিছানায় বসিয়ে দিতে আরবান ধপাস করে শুয়ে পড়ল। আয়াত ড্রয়ার থেকে প্যারাসিটামল আর 1 গ্লাস পানি নিয়ে এলো। এই নিন, খেয়ে নিন। আরবান চোখ অর্ধেক বুঝে তিতকুটে মুখ করে বলল, ওয়েট, হোয়াট দিস ইজ? লোকাল মেডিসিন? আই অনলি টেক ব্র্যান্ডস। এই ওষুধ খেয়ে মরবো নাকি? আয়াতের ধৈর্য আবার বাদ ভাঙল। সে দাঁতে দাঁত চেপে বলল, এটাও ব্র্যান্ডেরই ওষুধ, আর মরলে মরে যাবেন, তাতেও পৃথিবীর মঙ্গল। আপনার জন্য জঘন্য মানুষের বেঁচে থেকে কোনো লাভ নেই। এই মুহূর্তে এই ওষুধ না খেলে জ্বরে আপনার মাথার ঘিলু সব সেদ্ধ হয়ে যাবে। খান বলছি। আরবান বাচ্চা ছেলের মতো মাথা নাড়াতে লাগলো। নো, আই ওয়ান্ট, ইটস লুকস বিটার, জাস্ট কল। আয়াত আর সহ্য করতে পারল না। সে এক হাত আরবানের মুখ সজোরে চেপে ধরল, আর অন্য হাতের ট্যাবলেট দুটো তার গলার ভিতরে ঢুকিয়ে দিয়ে পানি ঢেলে দিল। আরবান বিষম খেয়ে কাশতে শুরু করলো। তিতকুটের স্বাদে তার মুখটা কুঁচকে এমন ছোট হয়ে গেল যে দেখতে অনেকটা কার্টুনের মতো লাগছে। ইউ ইউ মনেস্টার, হাউ ডেয়ার ইউ? আরবান হাঁপাতে বলল। আয়াত ব্রু কুঁচকে বলল,
অসুস্থ হয়ে অন্তত তেজ দেখাতে আসবেন না। আপনাকে যে বিষ না দিয়ে ওষুধ দিয়েছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এখন চুপচাপ শুয়ে থাকুন। আয়াত একটা ভেজা তোয়ালে নিয়ে এসে জলপট্টি দেওয়ার জন্য। সে এক মুহূর্ত দ্বিধায় পড়ল। সে লোকটাকে চরম ঘৃণা করে, অথচ এখন তার সেবাই করতে হচ্ছে। তার তো উচিত ছিল এখনই এই সুযোগে পালিয়ে যাওয়া। আরমান তো তার কেউ না। ডিভোর্স পেপার কাল সকালেই আইনি প্রক্রিয়ায় চলে যাবে, তারপরে এই সম্পর্কের রীতি। তবে কেন সে একজন অপরিচিত লোকের মতো তাকে ফেলে যেতে পারছে না? সম্ভবত তার মানবিকতা তাকে বাধা দিচ্ছে। আয়াত জলপট্টি দিতে শুরু করতে জ্বরের ঘোরে আরবান বকবক শুরু করলো। আয়াত যখন কপাল থেকে জলপট্টি সরাতে চাইল, আরবান হঠাৎই আয়াতের হাতটা সজোরে চেপে ধরল। সে আয়াতের কোমল হাতটাকে নিজের গলার সাথে চেপে ধরে পাশ ফিরে শুয়ে বিড়বিড় করতে লাগলো। আরবানের এমন আকস্মিক কাজে আয়াত চমকে উঠল। সে হাত সরিয়ে নিতে চাইলে আরবান আরও শক্ত করে ধরল। আয়াত রাগে আর অস্বস্তিতে বলল, মিস্টার আরবান, আমার হাত ছাড়ুন। কথা কানে যাচ্ছে না আপনার? আপনার প্রতি মানবতা বোধ দেখানোই আমার ভুল হয়েছে। হাত ছাড়ুন বলছি। আয়াতের ধমকে থামিয়ে দিল হাতের উপর পড়া এক ফোঁটা উষ্ণ জলের ছোঁয়া। আয়াতের বুকের ভিতরটা কেন জানি মোচড় দিয়ে উঠল। লোকটা কি কাঁদছে, নাকি জ্বরের ঘোরে চোখের জল পড়ছে? সে নিজের কানটা আরবানের মুখের কাছে নিয়ে গেল কিছু শোনার জন্য। আরবান চোখ বন্ধ রেখে ভাঙা গলায় বিড়বিড় করে বলল, শোনো মেয়ে, আমার এই বুক থেকে দূরে থাকো। এই বুকে শুধু আগুন জ্বলে, এখানে কারোর জায়গা নেই। আমি মানুষটা খুব একটা ভালো না। আই অ্যাম এ ব্যাড পারসন। আয়াত নিচু স্বরে প্রশ্ন করল, তা তো আসার পর থেকে আপনার ব্যবহার দেখেই ভালো করে বুঝতে পারছি। তবুও মনে কৌতূহল জাগে, আপনি কেমন মানুষ তাহলে? এত নিষ্ঠুর কেন আপনি? আরবান জ্বরের ঘোরে মুচকি হাসল, তবে সেই হাসিতে বিদ্রুপের চেয়ে যন্ত্রণার ছাপই বেশি ছিল। সে বিড়বিড় করেই বলল, যখন তোমার শাহরিয়ারকে বিয়ে করার এত ইচ্ছে ছিল, তখন আমাকে আগেই ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে এতটা পথ কষ্ট করে এখানে আমি আসতাম না, আর এমন ভয়ঙ্কর কোনো অনুভূতির জালে আমাকে ফাঁসতে হতো না। আরবান আবারও অস্থির হয়ে উঠল। আয়াতের হাতটা গালের সাথে আরও শক্ত করে চেপে ধরে বলল, এমন কেন হচ্ছে বলো তো? আই ডোন্ট ওয়ান্ট দিস ফিলিং। আমি প্রতি মুহূর্তে চাইছি তোমার থেকে দূরে থাকতে, নিজেকে আড়াল করতে, কিন্তু কেন পারছি না বলতে পারো? আমার কোনো পিছুটার নেই, থাকার কথা ছিল না। তবু আজ তুমিই আমার যন্ত্রণা বাড়ানোর একমাত্র কারণ হয়ে দাঁড়ালে। বড্ড ভুল করে ফেলেছি আমি। এখানে আসাটা আমার একদম উচিত হয়নি। সে একটু থামল, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। তারপর আবারও বলতে শুরু করলো, বুঝতে পারিনি যে অস্পষ্ট অবয়ব হাজার মাইল দূরে থেকেও আমাকে অস্থির করে রাখতে পারে। তাকে চাক্ষুষ দেখার পর আমার হিতাহিত জ্ঞান বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমি বড্ড ভুল করেছি, ভীষণ বড় ভুল। আমি এই ভুলের পথে আর এক বিন্দু এগোতে চাই না। তবু এই ক্ষতবিক্ষত হৃদয় হাহাকার করে বলতে চাই, তুমি শুধু আমার হয়ে থেকো। অথচ পরক্ষণেই বিবেক বাধা দেয়। আমি চাই না তুমি আমার মায়ায় আটকে থাকো, কারণ আমি জানি এই চাওয়ার শেষটা কেবল গভীর অনুশোচনা আর হাহাকার। আরবানের গলার স্বর ক্রমশই ভারী হয়ে এলো। তবু অন্য কারো বাহুবন্ধনে তোমায় দেখার কল্পনা করলেই আমার এই দগ্ধ কলিজাটা যেন আরও বিষিয়ে ওঠে। আমি চাই তুমি আমায় প্রাণ ভরে ঘৃণা করো। যদিও জানি তোমার ঘৃণা সহ্য করার শক্তিটুকু আমার নেই, তবু তুমি আমায় ঘৃণাই করো। কারণ আমাদের এই অসমাপ্ত গল্পের জন্য ঘৃণা ছাড়া আর কোনো গন্তব্য অন্তত আমার জানা নেই। আয়াত কোনো উত্তর দিল না। আসলে সে এই লোকটার কোনো কথা বুঝতেই পারছিল না। তার ভীষণ অবাক লাগছিল এটা ভেবে যে আরবানের কি সত্যি জ্বর হয়েছে, নাকি সে অন্য কিছু খেয়েছে। এমন উল্টাপাল্টা বকবক মানুষ কেমন মাতাল হলে বা গোরগ্রস্ত হলে করে। সে কোনো মতে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে আরবানের কপালে জলপট্টি দিতে লাগলো। আরবান বকবক করতে করতে একসময় ক্লান্ত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। আয়াত নিষ্পলক তাকিয়ে রইল আরবানের শান্ত মুখের দিকে। সেই মুহূর্তে আয়াতের মাথা থেকে পালিয়ে যাওয়া চিন্তাটা পুরোপুরি মুছে গেল। ঘুমের ঘোরে আরবানকে কেন জানি সেই জঘন্য মানুষটা মনে হচ্ছে না। এই সেই মানুষ যার জন্য সে দীর্ঘ 12 বছর প্রতিটি মোনাজাতের চোখে জল ফেলেছে। মানুষটার প্রতি প্রচণ্ড ঘৃণা থাকলেও এক অদৃশ্য মায়ার টান তাকে যেন আষ্টে পিষ্টে বেঁধে ফেলল। আয়াত আরবানের শিয়রে বসে হাঁটুর উপর মাথা ঠেকিয়ে ঝিমাতে লাগলো। সারাদিনের ধকল আর রাতের জাগরণে সে এতটাই ক্লান্ত ছিল যে কখন নিজের অজান্তেই আরবানের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। আরবান ঘুমের ঘোরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি আর উষ্ণতা অনুভব করল।
সে অবচেতন মনে আয়াতকে একদম নিজের সাথে জড়িয়ে ধরল, যেন আয়াত কোনো অতি দামি আমানত, যা হারিয়ে যাওয়ার ভয়ে সে বুকের পাঁজরে আগলে রাখতে চায়। বাহিরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখির কিচিরমিচির শব্দে দুজনেরই ঘুমটা হালকা হয়ে আসছিল। ঠিক সেই সময় ঘরের দরজা সশব্দে খুলে গেল এবং এক আকাশচম্বী চিৎকারে ভোরের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। আয়াত। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আমার হয়ে থেকো, লিখেছেন তাসনিম রিয়া খান। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।